তোমাকে এই শক্তিটা দিবে, তুমি একটা জিনিসকে নতুন করে চিন্তা করতে পারবা। তোমার যেই থটটা তোমার মাথার মধ্যে আছে সেটাকে অন্য একজনের সামনে একটা সুন্দর ওয়েতে উপস্থাপন করা যায় বিতর্ক শেখার মাধ্যমে। আমরা বিতর্ক তখনই করি একটা মোশন নিয়ে যখন আমার কাছে মনে হয় যে মোশনটার গভর্নমেন্ট সাইডের কিছু বলার আছে, অপোজিশন সাইডের কিছু বলার আছে। তার মানে ওই প্রস্তাবটার আন্ডারে এমন অনেক কিছু তোমরা পাবা যেগুলোকে নিয়ে দুই সাইডই হচ্ছে অনেক বেশি কথাবার্তা বলবে। স্যাররা যেমন করে ক্লাসের মধ্যে আমাদেরকে পড়ায়, বিতর্ক এমন করে শেখার কোনো জিনিস না, এটা একটা স্কিল কাইন্ড অফ। অনেকের ধরো অনেক টাইপের স্কিল থাকে, কারো রান্না করার স্কিল থাকে, কারো খেলার স্কিল থাকে। বিতর্ক একটা স্কিল, স্কিল কখনো শেখা যায় না, স্কিলটাকে অর্জন করার চেষ্টা করতে হয়। তো এখন থেকে যদি জিজ্ঞেস করে কেন সেশনে যাই, ডিবেট শিখতে না, বিতর্কটা বোঝার জন্য। আমার কাছে যেটা মনে হয় বিতর্কের হচ্ছে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে যখন তুমি দাঁড়িয়ে কথা বলতে পারবা, কথা বলাটা বিতর্কের একটা পার্ট, যেটা হয়তো তোমাদের প্রথম শিখা দরকার আছে। তারপরে যখন তোমাদের কথা বলাটা শিখা হয়ে যাবে, তারপর হচ্ছে তোমরা আস্তে আস্তে বিতর্কটাকে বুঝে কোন জায়গায় কি বলা উচিত এটা বলা শুরু করবা। সো আমি যদি ধরে নেই যে তোমরা আজকে এখানে বিতর্ক শিখতে আসছো, আমাকে কেউ একজন একটা হাত তুলে বলতে পারবে যে কেন বিতর্ক শিখতে চাও? যে কেউ হাত তুলে একটু বলবে বিতর্ক কেন শিখতে চাও তোমরা? শিওর? কেউ কি হাত তুলবে না? তাহলে কিন্তু আমি ডাক দিব। শিওর? জোরে বলতে হবে। তার মানে তোমার নাম কি? রাইসার কথা থেকে আমরা বুঝতে পারলাম বিতর্ক শিখতে হবে সবার সামনে কথা বলার জন্য, সবার সামনে নির্ভয়ভাবে কথা বলার জন্য। এটা ছাড়া অন্য কারো, থ্যাংক ইউ, এটা ছাড়া অন্য কোনো কারণ আছে বিতর্ক শিখতে আসার? শিওর? আচ্ছা, তার মানে হচ্ছে তার থেকে আমরা জানতে পারলাম যুক্তিতর্কের মাধ্যমে প্রত্যেকটা বিষয়কে উপস্থাপন করাই হচ্ছে বিতর্ক। দুইটা হলো। আর কারো? আমরা আর জাস্ট আরেকটা শুনবো। আর কারো? শিওর আপু? জোরে বলো, সবাই শুনতে হবে। বিতর্কের একটা অনেক বড় ব্যাপার হচ্ছে গলাটাকে উঁচা করা। আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা অলরেডি দুজন বলে চলছে ভাগ ভাগ করে। আমি এটাই আবার একটু বলি বোঝায় যে আসলে আমরা যে লেভেলে আছি, আমরা মেয়েরা বিশেষ করে, বা আমি যে পরিবেশে আছি, আমার জন্য আমার সারাউন্ডিংটা খুব বেশি রকমের জটিল। এখানে যখন আমি আমার কোনো কথা বলতে যাবো, সে আমাকে অনেক বেশি বাধার সম্মুখীন হতে হয়। এই বাধাটা আটকানোর জন্য আমার দরকার নিজের যুক্তি, এবং এই যুক্তি ঠিক মতো বোঝানোর জন্য আমার বিতর্ক শিখতে হবে। সবাই ক্লাস প্লিজ। তাহলে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে বাধাগুলা ক্রস করার জন্য বিতর্ক দরকার। তার আগে আমার একটা প্রশ্ন হচ্ছে, আজকে মেয়েরা বেশি ছেলেরা কম কেন? সমস্যা কি? কি ছেলেদের বিতর্ক নিয়ে আগ্রহ নাই? প্রথমবার যখন আমি কোনো একটা সেশনে গিয়েছিলাম, আমাকে যখন জিজ্ঞেস করেছিল যে তুমি কেন বিতর্ক শিখতে চাও, আমি বলছিলাম ভাই আমি ঝগড়া শিখতে চাই, আমার ফ্রেন্ডের সাথে ঝগড়া করে আমি পারি না, তো ঝগড়া করা শিখতে চাই। এটা ফান, তবে বিতর্ক তোমাকে এই শক্তিটা দিবে, তুমি একটা জিনিসকে নতুন করে চিন্তা করতে পারবা। তোমার যেই থটটা তোমার মাথার মধ্যে আছে সেটাকে অন্য একজনের সামনে একটা সুন্দর ওয়েতে উপস্থাপন করা যায় বিতর্ক শেখার মাধ্যমে। তার মানে তোমাকে 24 ঘন্টা বিতর্ক করতে হবে না, কিন্তু তুমি যে শিক্ষাগুলো পাবা সেগুলো তুমি অনেকগুলো জায়গায় ব্যবহার করতে পারবা। শিওর? আসসালামু আলাইকুম, আমি তানাশ। আমার ডিবেট করার মূল লক্ষ্য হলো মুক্ত চিন্তার অধিকারী হওয়ার জন্য কোনো একটি বিষয়ের প্রতি প্রিন্সিকারভাবে বলা, সবার সামনে উপস্থাপন করা এবং আমার কনফিডেন্স লেভেলটা আরো বাড়ানোর জন্যই আমি বিতর্কের সাথে যুক্ত হয়েছি। ও একটা অনেক সুন্দর কথা বলছে, সেটা হচ্ছে কনফিডেন্স লেভেল বিল্ড করা। আমি আমার বিশ্ববিদ্যালয়ে অনেক মানুষজনকে চিনি যারা হয়তো আমার থেকে অনেক ভালো জানে, কিন্তু আমরা যখন ডিপার্টমেন্টে প্রেজেন্টেশন দিই, সবার সামনে এমন করে দাঁড়িয়ে আমরা প্রেজেন্টেশন দিই, ওখানে না ওরা কথা বলতে পারে না। তো আমি জাস্ট চিন্তা করতাম যে ওরা হয়তো আমার থেকে অনেক ভালো, কিন্তু ওরা কেন পারতেছে না? কারণ কনফিডেন্সের অভাব। তোমাদের জীবনের মধ্যে যদি কোনো একটা জিনিস, জাস্ট একটা জিনিস লাগে, সাদাত ভাই আজকে বলে যাবে, সেটা হচ্ছে কনফিডেন্স লাগবে। আমি পারি না, স্টিল আমি পারবো, এই কনফিডেন্সটা লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ কথা বলার জন্য, তোমরা এতটাও চুপ না। সো এখান থেকে হচ্ছে আমরা বিতর্কের ফর্মাল সেশনে ঢুকে যাচ্ছি। ওকে, সবার যদি নোট করার মনে হয় খাতা কলম রেডি করে নোট করতে পারো। প্রথম কথা, বিতর্ক কি এই সংজ্ঞাটা কেউ জানে? বিতর্ক কি?
অনেকগুলো কথা কিন্তু আমরা পাইছি, সবগুলোকে একত্র করলেও বিতর্ক হতে পারে। যেমন একজন বলেছে কনফিডেন্সের কথা, একজন বলেছে হচ্ছে সবার সামনে দাঁড়িয়ে কথা বলার কথা, একজন শিকল ভাঙার কথা বলেছেন। এই প্রত্যেকটা জিনিসকে একত্র করা হচ্ছে বিতর্ক। এখন ধরো হচ্ছে আমি আর আমার বন্ধু ওয়ার্ল্ড কাপ খেলার সময় আমি আর আমার ফ্রেন্ডরা ঝগড়া লাগছি, এই ব্রাজিল সেরা নাকি আর্জেন্টিনা সেরা। না, একদমই না। আচ্ছা, যেটা বলছিলাম, তো আমি আমার বন্ধু হচ্ছে ধরো কথা বলতেছি, এখানে বসে আমরা যখন আমি ওকে বলছি দেখো ব্রাজিলের স্কোয়াডে এই প্লেয়ার আছে, ব্রাজিলের রিসেন্ট ফর্ম এত ভালো, আর্জেন্টিনার স্কোয়াডে প্লেয়ার নাই, আর্জেন্টিনা খারাপ, এটাও কিন্তু একটা বিতর্ক। তার মানে বিতর্ক মানে হচ্ছে নিজের পক্ষ থেকে নিজের চিন্তাটাকে উপস্থাপন করা, ওইটাও একটা বিতর্ক। আর আমরা যেটা শিখবো আজকে সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের বিতর্ক, যেটা হচ্ছে আমরা সবাই চর্চা করি। সেকেন্ড প্রশ্ন, আমরা বিতর্ক কেন করব? আমি তো করে ঝগড়া করতে আমার মজা লাগে, তোমরা কেন করবা? দু একজন আমাকে বলছে। এর বাইরে যে একটা ভালো রিজন হতে পারে বলে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে নিজেকে সবার সামনে উপস্থাপন করা। এই ব্যাপারটা অনেক দরকার। কেন? কারণ আমরা বর্তমানে এমন একটা সময় আছি যেখানে তোমাকে কন্টিনিউয়াসলি এমন এমন জিনিসপত্রকে ফেস করতে হবে যেখানে তোমার নিজেকে প্রুভ করতে হবে। এই তোমরা এখন স্কুলে পড়ছো, কয়েকটা বছর পরে যখন তোমরা কলেজে উঠবা, একটা অনেক বড় পরীক্ষা দিয়ে কলেজের একটা ভর্তির ধাপকে ক্রস করতে হবে। ওই সময় তোমার নিজেকে প্রুভ করতে হবে। কলেজ থেকে আবার এইচএসসি পরীক্ষা দিতে হবে, তারপর একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন, সব কিছু তোমার সারাটা জীবন ধরে তোমাকে কন্টিনিউয়াসলি নিজেকে প্রুভ করতে হবে। এই প্রুভ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নিজের উপর অনেক আস্থা দরকার, অনেক কনফিডেন্স দরকার। এই কনফিডেন্সটা তুমি পাবা ডিবেটের কাছ থেকে। যখন তুমি এই যে একটা জায়গাতে দাঁড়াবা সবার উপরে, এতগুলো মানুষ তোমাকে তাকায় তাকায় দেখবে, তখন তোমাদের মধ্যে এই ভয়টার কাজ করবে না। এই যে আমি কথা বলতেছি, আমারও কিন্তু ভয় লাগতেছে যে হতে পারে আমি ভুল বলবো আজকে, কিন্তু তাও সাহস নিয়ে দাঁড়ায় আছি। এই সাহসটা তোমার বিতর্ক থেকে আসবে। সো বিতর্ক কেন করব এই প্রশ্নের আনসার হয়তো অনেক আছে, তবে আমার কাছে যেটা মনে হয় এটা হচ্ছে নিজের কনফিডেন্সটা বিল্ড করা অনেক দরকার। এবং দ্বিতীয় একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমাদের অনেক জানা প্রয়োজন। এখনকার দিনে মানুষজন আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক আবদ্ধ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় তোমরা যা দেখতেছো না, তোমরা এর বাইরে যাও না। আমি হয়তো তোমাদের সবাইকে জিজ্ঞেস করলে, কথাটা খারাপ লাগতে পারে, জিজ্ঞেস করলে আমি হয়তো 30 বা 40% মানুষ থেকে আমি লাস্ট জানতে পারবো তোমরা লাস্ট কবে একটা বই পড়ছো, একটা বই, টেক্সট বই, মানে পড়াশোনার বইয়ের বাইরে একটা বাইরের বই পড়ছো। তোমরা কখনো লাস্ট একটা ইউটিউবে একটা শিক্ষামূলক ভিডিও দেখছো একটা ফানি কন্টেন্ট ছাড়া। ফেসবুক স্ক্রল করতে করতে কবে একটা জিনিস তুমি পড়ছো ইনফরমেশন হিসেবে, নট একটা ফানি মিম হিসেবে। মানুষজন বর্তমানে অনেক আবদ্ধ হয়ে গেছে আমার কাছে মনে হয় আমাদের এই জীবনের ভিতরে। বিতর্ক তোমাকে এই সার্কেলটা থেকে বের করে নিয়ে আসবে। অনেক পড়তে হবে, ভালো ডিবেটার হতে গেলে তোমাকে অনেক জানতে হবে। যখন তোমাকে ধরো একটা ইনস্ট্যান্টলি টপিক দিয়ে দিবে, তুমি তো তখন বসে হচ্ছে 20 মিনিট 15 মিনিট স্টাডি করতে পারবে না যে আমি সম্পর্কে কিছু জানতে পারবো। তোমাকে সব কিছু সম্পর্কে জানতে হবে। এই যে ধারণাটা, এই ধারণাটা তোমাকে বিতর্ক দিবে, শিখার একটা আগ্রহ ক্রিয়েট করবে। প্রথম কথা, বিতর্ক কত প্রকার ও কী কী? পৃথিবীতে অনেক টাইপের বিতর্ক আছে। বাংলাদেশের মধ্যে আমরা যত টাইপের বিতর্ক চর্চা করি তার মধ্যে আছে হচ্ছে সংসদীয় বিতর্ক, সনাতনী বিতর্ক, বারোয়ারি বিতর্ক, সত্যি ইন্টারেস্টিং বাই দ্য ওয়ে, বারোয়ারি বিতর্ক, তারপরে হচ্ছে রম্য বিতর্ক, আছে হচ্ছে প্ল্যান্টেড বিতর্ক, অনেক আছে, আঞ্চলিক বিতর্ক, তারপরে হচ্ছে পেশাজীবী বিতর্ক, এটা একটা ফরম্যাট, পেশাজীবী বিতর্ক, এমন অনেকগুলো ফরম্যাট আছে। সো বিতর্কের তেমন কোনো আইডিয়াল ক্লাসিফিকেশন নাই যে কত প্রকার ও কী কী। তবে আমরা যেটাকে ধরে নেই সেটা হচ্ছে বিতর্ক মোটা দাগে 3 প্রকার। একটা হচ্ছে সংসদীয় বিতর্ক, এক, যার 2টা পার্ট, এশিয়ান পার্লামেন্টারি এবং ব্রিটিশ পার্লামেন্টারি, যে আজকে তোমাদেরকে আমি শেখানোর ট্রাই করবো। দ্বিতীয় হচ্ছে সনাতনী বিতর্ক, যেটা আমার পর একদিন হচ্ছে সেশন নিবে সনাতনী বিতর্কের উপরে। আর তৃতীয়টা হচ্ছে শো ডিবেট। শো ডিবেট মিনস যেই বিতর্কটা করা হয় মানুষজনকে দেখানোর জন্য। এর মধ্যে পরে রম্য বিতর্ক, সনাতনী বিতর্ক, পেশাজীবী বিতর্ক, আঞ্চলিক বিতর্ক, প্ল্যান্টেড ডিবেট, যেগুলো কাউকে দেখানোর জন্য করা হয়, মানুষকে এন্টারটেইন করার জন্য করা হয়। আর প্রথম যে দুইটা, সংসদীয় এবং সনাতনী, এই দুইটা করা হয় বিতর্কের আইডিয়াল চর্চাটাকে মেনটেন করার জন্য। সো মোটা দাগে আমরা বলতে পারি বিতর্ক 3 প্রকার। আচ্ছা, এবার শুরু হচ্ছে সংসদীয় বিতর্ক নিয়ে কথা বলা শুরু করি আমরা। টিভিতে সবাই একটা চ্যানেল দেখছো, সংসদ টিভি, কেউ নাম শুনছো এটার? কালকে একটা অধিবেশন ছিল সংসদের, কেউ দেখছিল এটা? কালকে একটা অধিবেশন ছিল, কালকে বিকালে। আচ্ছা, সংসদে কি হয় মেইনলি? এই যে আমাদের পার্লামেন্ট বা পৃথিবীর প্রত্যেকটা পার্লামেন্টে কি হয় কারো আইডিয়া আছে? ওরা কি করে ওখানে বসে? এমপিরা প্রস্তাব উত্থাপন করে এবং পক্ষে বিপক্ষে কথা বলে। একদম ঠিক আছে। সংসদীয় বিতর্কের যে ধরনটা সেটা হচ্ছে একদম পুরাপুরি একটা সংসদের মতো। এখন চিন্তা করো বাংলাদেশের বর্তমান সংসদের অবস্থাটা কেমন। সরকার দল হিসেবে বা ক্ষমতাসীন দল হিসেবে বর্তমানে আছে বাংলাদেশ আওয়ামী লীগ, বিপক্ষ দল হিসেবে বা বিরোধী দল হিসেবে আছে হচ্ছে জাতীয় পার্টি, রাইট? তো জাতীয় পার্টি আছে। তার মানে যখন একটা প্রস্তাব উত্থাপন করা হয় তখন প্রস্তাবটা উত্থাপন করার পরে সরকার দল বা পক্ষের সাইড থেকে আওয়ামী লীগ এবং মানে আওয়ামী লীগের যে এমপিরা আছে ওরা কথা বলে, আর যারা বিপক্ষ দলের সাইড থেকে হচ্ছে জাতীয় পার্টির ওরা কথা বলে।
তার মানে দুইজনের ডিসকাশনটা হওয়ার পরে সংসদ থেকে এটা নির্ধারণ করা হয় যে প্রস্তাবটা কি গৃহীত হবে নাকি গৃহীত হবে না। এটা হচ্ছে একটা আইডিয়াল সংসদের ফরম্যাট, বাংলাদেশের সংসদের মতো এক্স্যাক্টলি সেম ওয়েতে সংসদীয় বিতর্কটা হয়, এক্স্যাক্টলি সেম ওয়েতে। এখানে কি কি হয় চলো আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমত হচ্ছে সংসদীয় বিতর্কের মধ্যে একটা দলে 3 জন করে মানুষ থাকে, 3 জন মানুষের 3টা দায়িত্ব আছে। যেমন সংসদ ধরা হচ্ছে আমাদের যে বাংলাদেশ সংসদের মধ্যে আওয়ামী লীগ থেকে কে কে আছে, প্রধানমন্ত্রী আছে, আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী একজন আছে। যেই প্রস্তাবটা উত্থাপন করা হবে সেই প্রস্তাবটা সম্পর্কিত যিনি মন্ত্রী আছেন তিনি খুব ভালো করে জানেন যে আলটিমেটলি ব্যাপারটার দরকার কতটুকু না কতটুকু না। তার মানে সংসদে একজন মন্ত্রীর দরকার আছে এবং প্রধানমন্ত্রী এবং মন্ত্রী কথা বলার পরে তারা কি কি বলেছে ব্যাপারটাকে সামারাইজ করার জন্য একজন এমপি বা সাংসদের দরকার আছে। সংসদের মধ্যে প্রধানমন্ত্রী থাকে সরকার দলের সাইড থেকে, একজন মন্ত্রী যে হচ্ছে ওই পার্টিকুলার বিষয়টা সম্পর্কিত। যেমন ধরো আমি একটা সংসদে প্রস্তাব উত্থাপিত করলাম যে এই সংসদ মনে করে তোমাদের শামসুল হক খান স্কুলের সামনে রাস্তাটা ঠিক করা উচিত, রাস্তা অনেক পানি জমে আছে, ধরো হচ্ছে এটা প্রস্তাবটা উত্থাপন করা হইলো। তাহলে এটা সম্পর্কে প্রধানমন্ত্রীর কিন্তু খুব বেশি জানার কথা না, কিন্তু যিনি হচ্ছে সড়ক মন্ত্রী তিনি কিন্তু খবরটা কোনোভাবে পেতে পারে। তার মানে সড়ক মন্ত্রীর অনেক বেটার নলেজ আছে সম্পর্কটা সম্পর্কে। এই জন্য সংসদের প্রধানমন্ত্রীর পাশাপাশি ওই পার্টিকুলার বিষয়টা সম্পর্কিত যিনি মন্ত্রী রয়েছে তাকে দরকার আছে। তার মানে আমরা দুজনকে পাইলাম সরকার দল থেকে, প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী, সেকেন্ড স্পিকার হিসেবে থাকবে হচ্ছে মন্ত্রী বা ওই সংসদ বিষয়ক মন্ত্রী, এবং প্রধানমন্ত্রী এবং মন্ত্রী কথাটা বলার পরে তোমাদের এই এলাকার যিনি এমপি আছেন উনি অনেক ভালো করে জানে, তাহলে ওই এমপিকে দরকার। ওই এমপিকে সংসদের স্টাইলে বলা হয় হুইপ বা সাংসদ। তার মানে সরকার দলে বিতর্ক করবে 3 জন, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সাংসদ, বাকি আমরা হুইপ বলি। এবার আসে বিরোধী দলের দিকে, সেম ফরম্যাট। বিরোধী দলের মতো যখন প্রধানমন্ত্রী কথা বলবে অবশ্যই তার সমান কেউ কথা বলতে হবে, সেই হিসাবে বিরোধী দলের যিনি প্রধান আছেন উনি হচ্ছে বিরোধী দলীয় নেতা বা নেত্রী, যেই হবে না কেন সে প্রথম স্পিকার। সেকেন্ড স্পিকার থাকবে ওদের মতোই একজন উপনেতা, এটাকে বলে বিরোধী দলীয় উপনেতা বা ডিএলও, আমি ইংলিশ টার্মগুলো বলবো অনেক কাজে লাগবে তোমাদের। সেকেন্ড স্পিকারকে বলা হয় বিরোধী দলীয় উপনেতা, এবং থার্ড স্পিকার সেম, যিনি হচ্ছে একজন সাংসদ বা হুইপ। এবার এই প্রত্যেকটা যখন তোমরা ডিবেট করবা তোমাদের প্রত্যেকটা টার্ম লাগবে, একটু ইংলিশ টার্ম লাগবে। মানে আমরা যখন ধরো স্কুলে বিতর্ক করি আমরা তো হয়তো বাংলাটা বলতে পারি, বাট যখন স্কুলের বাইরে আমরা দেখবো বিতর্কগুলো তখন তোমরা দেখবা যে ভাই অনেকগুলো টার্ম বলতেছে, টার্মগুলোর মানে বলছি না। প্রধানমন্ত্রীকে বলা হয় প্রাইম মিনিস্টার বা পিএম। সেকেন্ড যিনি বিতর্ক করেছেন ডেপুটি প্রাইম মিনিস্টার বা মন্ত্রী, ওনাকে বলা হয় ডিপিএম বা ডেপুটি প্রাইম মিনিস্টার। আর যিনি থার্ড স্পিকার ওকে বলা হয় সরকার দলীয় সংসদ, বাংলায় সরকার দলীয় সাংসদ, এবং ইংরেজিতে বলা হয় গভর্নমেন্ট হুইপ, জিডব্লিউ, গভর্নমেন্ট হুইপ। এই হচ্ছে গভর্নমেন্ট সাইডের পুরো অর্ডারটা গেল। সেম গোস ফর অপোজিশন। অপোজিশন সাইডের মধ্যে যিনি প্রথম তাকে বলা হয় বিরোধী দলীয় নেতা বা লিডার অফ দ্য অপোজিশন, এলও, লিডার অফ দ্য অপোজিশন। যিনি সেকেন্ড স্পিকার তাকে বলা হয় হচ্ছে বিরোধী দলীয় উপনেতা বা ডেপুটি লিডার অফ অপোজিশন, ডিএলও। এবং যিনি থার্ড স্পিকার ওকে বলা হয় হচ্ছে বিরোধী দলীয় সাংসদ বা অপোজিশন হুইপ, ওডব্লিউ, অপোজিশন হুইপ। এই টার্মগুলো মনে রাখতে হবে, ছুটিকার জন্যও লাগবে, জীবনের জন্য লাগবে। আচ্ছা, সেকেন্ড পার্টে আসি আমরা। এই যে মানুষজন আছে ওরা তো কথা বলবে, এখন কথা বলবে কতক্ষণ ধরে? আমরা যখন আগে সংসদীয় বিতর্ক করতাম, সংসদীয় বিতর্কের স্পিচ টাইম ছিল হচ্ছে 5 মিনিট করে, একজন স্পিকার 5 মিনিট করে কথা বলতো। এশিয়ান পার্লামেন্টারি ডিবেটেও ফরম্যাটটা সেমই, একজন ডিবেটার 5 মিনিট করে স্পিচ টাইম পাবে। তার মানে সরকার দল থেকে 5-5-5-15 মিনিট, অপোজিশন থেকে 5-5-5-15 মিনিট। এবার আরেকটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে যুক্তি খণ্ডন। তোমরা তো আই গেস সবাই সনাতনী ডিবেট একবার হলেও দেখছো, তোমরা ফরম্যাটটা বুঝতে পারো, তোমাদের ফরম্যাটটা এক্সপ্লেন করতেছে না, টাইম নষ্ট হবে এই জন্য। যিনি যুক্তি খণ্ডন করবে, সংসদীয় বিতর্কের মধ্যে যুক্তি খণ্ডনটা করতে হয় দুই পক্ষেরই প্রথম 2 বক্তার মধ্যে যে কোনো একজন, যার মন চায়। চাইলে পিএমও করতে পারে, চাইলে ডিপিএমও করতে পারে। সেম গোস ফর অপোজিশন, চাইলে এলও করতে পারে, চাইলে ডিএলও করতে পারে, যার মন চায়। কিন্তু থার্ড স্পিকাররা সংসদে কখনো যুক্তি খণ্ডন করতে পারে না। প্রথম 2 বক্তার যার মন চায় সে করতে পারবে, এখানে কোনো প্যারা নেই। এই হচ্ছে সংসদীয় বিতর্কের সবার স্পিকার রোলগুলো। এবার প্রত্যেকটা স্পিকার রোলের অনেক দায়িত্ব আছে, দায়িত্বগুলো বোঝাবো, ওখানে অনেক সময় লাগবে। তার আগে একটা ছোট্ট জিনিস তোমাদেরকে শিখাই, যেটা তোমাদের জীবনে অনেক কাজে লাগবে, আবার ফ্রুটিকার জন্য এবং ডিবেটের জন্য। সেটা হচ্ছে সংসদীয় বিতর্কের মধ্যে 3টা পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো একটা পার্টিকুলার টিমকে ডিবেটের মধ্যে অ্যাডভান্টেজ দিতে পারে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে পয়েন্ট অফ ইনফরমেশন বা POI, পয়েন্ট অফ ইনফরমেশন। পয়েন্ট অফ ইনফরমেশন কখন উত্থাপিত করা যায়? যখন তোমাদের
অপোজিশন টিম যখন স্পিচ দিচ্ছে, অপোজিশন টিমের যিনি স্পিচ দিচ্ছে তাকে তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, বা আমি একটা পয়েন্ট অফ ইনফরমেশন জানতে চাই আপনার কাছে। মানে পয়েন্ট অফ ইনফরমেশনটা হচ্ছে তার স্পিচ রিলেটেড যে কোনো প্রশ্ন। এটা উত্থাপন করার নিয়মটা কি? ধরো হচ্ছে এখানে দাঁড়ায় আমি স্পিচ দিচ্ছি, আমি কথা বলতেছি, এই সাইড থেকে গভর্নমেন্ট আমাকে পিওই করবে, সে জাস্ট সিম্পলি দাঁড়ায় এই হাতটা এমন করে উপরে তুলবে। এটার মানে হচ্ছে পয়েন্ট অফ ইনফরমেশন, বা আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে আপনার স্পিচের মধ্যে। তখন যখন কেউ স্পিচ দিবে তার কাছে যদি মনে হয় যে আমার প্রশ্নটা নেওয়া উচিত, তাহলে সে তার স্পিচটা থামিয়ে বলবে যে ভাই প্রশ্নটা করেন আপনি, আমার কোনো সমস্যা নেই। তখন আপনি প্রশ্নটাকে উত্থাপন করতে পারবেন। তার মানে পয়েন্ট অফ ইনফরমেশন নেওয়ার নিয়ম হচ্ছে স্পিচ দেওয়ার সময় অপোজিশন টিমের যিনি স্পিচ দিচ্ছে তাকে করতে হবে ডান হাতটা এমন করে সোজা করতে হবে। এটার মানে হচ্ছে পয়েন্ট অফ ইনফরমেশন। একটা পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ অর্ডার বা POO। পয়েন্ট অফ অর্ডারটা কি? ধরো তোমরা যখন স্পিচ দিচ্ছ, তুমি স্পিচের মধ্যে বলছো যে ভাই আজকে আমরা বিতর্কটা করবো হচ্ছে বাংলাদেশের সংসদে, বা ধরো তোমরা স্পিচ দেওয়ার সময়টা বলছো যে বাংলাদেশের মধ্যে বর্তমানে জ্বালানির অনেক ঘাটতি আছে, একটা কথা বলছো। অপোজিশন টিম তার স্পিচের সময় বলছে দেখেন প্রাইম মিনিস্টার বলছে জ্বালানিতে অনেক ঘাটতি আছে, তার মানে বাংলাদেশের মধ্যে অনেক বিদ্যুৎ যাবে বা অনেক কারেন্ট যাবে, কারণ জ্বালানি থেকে উৎপাদিত হয়। কথাটা সত্যি, কিন্তু কথাটা তোমরা কখনো বলো নাই। তার মানে তোমাদের কথাটাকে যখন পরিবর্তন করা হবে তখন 1 নম্বর পয়েন্ট অফ অর্ডার উঠতে পারে। তোমাদের কথাটাকে যখন চেঞ্জ করে দেওয়া হবে তখন পয়েন্ট অফ অর্ডার উঠতে পারে। তোমাকে তখন দাঁড়ায় বলতে হয় একটা পয়েন্ট অফ অর্ডার আবার আছে, এটা 1 নম্বর। 2 নম্বর রুলস, সেটা হচ্ছে সংসদের মধ্যে যখন 3 জন বক্তব্য দিবে, প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা মানে প্রাইম মিনিস্টার, ডেপুটি প্রাইম মিনিস্টার এবং অপোজিশনের LO DLO, প্রথম 2 বক্তা ছাড়া থার্ড স্পিকার যদি তার স্পিচের মধ্যে এমন কোনো কথা বলে যেটা বিতর্কের মধ্যে কেউ আজকে ডিসকাশনই করে না, একটা নতুন টপিককে উত্থাপন করে, তখন এটা পয়েন্ট অফ অর্ডার হয়। থার্ড স্পিকার, স্পেসিফিকলি ফর থার্ড স্পিকার। তারপরে থার্ড স্পিকার বিতর্কের মধ্যে কখনো কোনো নতুন কথাবার্তা বলতে পারবে না। বিতর্কের মধ্যে আগে যেই কথাগুলো বলা হয়েছে সে সেগুলোকে ডিসকাস করতে পারবে, অনেক টাইপের ক্রিটিসাইজ করতে পারবে, এগুলোকে নিয়ে অনেকগুলো কনক্লুশনে আসতে পারবে, কিন্তু 2 পক্ষের থার্ড স্পিকার বিতর্কে কোনো নতুন কথাবার্তা অ্যাড করতে পারবে না। যদি অ্যাড করে তখন পয়েন্ট অফ অর্ডার উঠে। এই হচ্ছে 2টা রুলস। একটা হচ্ছে তোমার কথাকে চেঞ্জ করে দেওয়া হইলে, আর সেকেন্ড হচ্ছে যদি নতুন কোনো কিছু উত্থাপন করা হয়। এই হচ্ছে পয়েন্ট অফ অর্ডারের 2টা রুলস। পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করতে হয় কেমন করে? পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করার নিয়ম হচ্ছে যিনি স্পিকার থাকবেন, যিনি ডিবেটটাকে চেয়ার করছেন, চেয়ারের কাছে উত্থাপন করতে হয়। তার মানে ধরো আমি স্পিচ দিচ্ছি অ্যান্ড তোমাদের কাছে মনে হয়েছে যে আমার স্পিচের মধ্যে একটা পয়েন্ট অফ অর্ডার উঠে, তখন তোমরা দাঁড়ায় পয়েন্ট অফ অর্ডার করবা মাননীয় স্পিকারের কাছে, যিনি সামনে বসে থাকবে। স্পিকারকে বলবো স্যার একটা পয়েন্ট অফ অর্ডার আছে। তখন স্পিকার তোমার কথাটা শুনবে, শুনে সে চিন্তা ভাবনা করবে যে এটাকে পয়েন্ট অফ অর্ডার আসলেই হয় নাকি তোমরা ভুল বলতেছো, দেন এটাকে ডিসাইড করা হবে। এই হচ্ছে 2টা, একটা পয়েন্ট অফ ইনফরমেশন আমরা জানতে পারলাম, পয়েন্ট অফ অর্ডার আমরা জানতে পারলাম। এবার 3 নাম্বারটা হচ্ছে পয়েন্ট অফ প্রিভিলেজ। পয়েন্ট অফ প্রিভিলেজ কখন উঠে? এখন ধরো আমি স্পিচ দেওয়ার সময় বললাম স্যার অপোজিশন টিম তোকে কিচ্ছু বলে না, ওরা কিচ্ছু জানে না, পড়াশোনা কিচ্ছু করে নাই। এইটা তুমি একটা মানুষকে পার্সোনালি অ্যাটাক করছো, এই অ্যাটাকটা হইতে পারে এই মানুষের কাছে খারাপ লাগছে এবং তার জন্য সে স্পিকারের কাছে এটা বলতে পারে স্যার আমাকে পার্সোনালি হ্যারাস করা হয়েছে, আমাকে পার্সোনালি একটা মিসকোট করা হয়েছে। এই ক্ষেত্রে পয়েন্ট অফ প্রিভিলেজ ওঠে। অর্থাৎ যখন বিতর্কের মধ্যে তুমি অপোজিশন টিমের কিংবা স্পিকারকে অসৌজন্যমূলক কোনো কথাবার্তা বলো বা এমন কোনো কিছু বলো যেটা বিতর্কের সাথে ভালো করে যায় না, তখন পয়েন্ট অফ প্রিভিলেজ হতে পারে। এটা হচ্ছে পয়েন্ট অফ প্রিভিলেজের 1 নম্বর রুলস, মানে পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ। যদি কোনো ব্যক্তির কাছে তোমার কথাটা খারাপ লাগে তাহলে সেই ব্যক্তি তোমার উপরে পয়েন্ট অফ প্রিভিলেজ তুলতে পারে। এটা হচ্ছে 1 নম্বর রুলস। সেকেন্ড রুলস সেটা হচ্ছে ডিবেটের ক্ষেত্রে যখন তোমরা বিতর্ক করার সময় কোনো একটা কথাকে মিসকোট করা মানে ধরো সরকার দল বললো যে আজকে আমরা মনে করতেছি সংস্কৃতি কথাটার মানে হচ্ছে সংস্কৃতি চর্চা করা, জাস্ট সংজ্ঞায়ন করলো একটা। এই সংজ্ঞায়নটাকে অপোজ করে অপোজিশন সাইড থেকে বললো স্যার গভর্নমেন্ট সাইড তো বলছে সংস্কৃতি মানে হচ্ছে সংস্কৃতি কর্মীদেরকে নিয়ে রাস্তায় আন্দোলন করা। তার মানে তোমার কথাটাকে চেঞ্জ করে ফেলছে। যখন তোমার সংজ্ঞায়নকে বা তোমার কথাটাকে চেঞ্জ করে ফেলবে ওই ক্ষেত্রে পয়েন্ট অফ প্রিভিলেজ ওঠে স্পিচের ক্ষেত্রে, মানে আমার স্পিচটাকে সে নষ্ট করে দিছে। তাহলে এই হচ্ছে প্রিভিলেজের 2টা রুলস। 1 নম্বর হচ্ছে যদি কাউকে অসৌজন্যমূলক কোনো কিছু করা হয় বা পার্সোনালি অ্যাটাক করা হয়, তার এথনিসিটি নিয়ে, তার দেহের কালার নিয়ে, তার ফিজিক্যাল সাইজ নিয়ে, যে কোনো কিছু নিয়ে কাউকে যদি ফিজিক্যালি অ্যাটাক করা হয়, তার কথাবার্তাকে নিয়ে ফিজিক্যালি অ্যাটাক করা হয়, তাহলে পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ ওঠে। আর যদি স্পিচের মধ্যে মিসকোটিং করা হয় তাহলে পয়েন্ট অফ প্রিভিলেজ ওঠে। এই হচ্ছে 2টা। তার মানে আমরা 3টা পয়েন্ট জানলাম, পয়েন্ট অফ ইনফরমেশন, পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ প্রিভিলেজ, 3টা। ওকে, সবাই ক্লিয়ার? যে কারো যে কোনো প্রশ্ন আছে এই সম্পর্কে? অথবা আগে হচ্ছে আমি সবাইকে স্পিকার রোল বলছিলাম, ওইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে?
স্পিকার রোল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ডান হাত দিয়ে এমন করে লম্বা করে হাতটা তুলতে হবে। পয়েন্ট অফ অর্ডার তো তুমি স্পিকারকে তুলবা, সো স্পিকারকে জাস্ট দাঁড়াই বলবে স্যার, মানে ডান হাতটা তুলেই বলো স্যার পয়েন্ট অফ অর্ডার আছে একটা। পয়েন্ট অফ প্রিভিলেজ সেম, ডান হাতটা তুলে বলতে হবে স্যার একটা পয়েন্ট অফ প্রিভিলেজ আছে। এই দুইটা পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ প্রিভিলেজ শুধু হবে স্পিকারের কাছে, যিনি চেয়ার করছেন ডিবেটটাতে। আর পয়েন্ট অফ ইনফরমেশন তুমি তো বক্তাকে করবে, একটা প্রশ্নের আনসার দেন, সো বক্তাকে করতে হবে। ঠিক আছে, শিওর। পয়েন্ট অফ প্রিভিলেজের পিপি বলে সবাই, বাট পয়েন্ট অফ প্রিভিলেজ বললেই চলে, বা প্রিভিলেজ বললেও চলে, জাস্ট এতটুকু বললেই সবাই বুঝতে পারবে। শিওর ভাই। পয়েন্ট অফ প্রিভিলেজ যদি কেউ আমার স্পিচ নষ্ট করে বা আমাকে হ্যারাস করতে চায়, তারপরে আমি যখন মানে স্পিকারকে বলবো আমাকে পয়েন্ট অফ প্রিভিলেজ করা হয়েছে, তখন যার বিরুদ্ধে বলছি তার বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হবে? তার বিরুদ্ধে স্টেপ হচ্ছে নেওয়া হতে পারে স্পিকারের কাছে যদি মনে হয় যে তুমি তোমার স্পিচটাকে নষ্ট করছো। দুইটা স্টেপ হতে পারে। যদি তোমাকে পার্সোনালি অ্যাটাক করা হয় তাহলে স্পিকার এমন করতে পারে যে তাকে হয়তো সতর্ক করতে পারে, তার পার্সোনাল যেই মার্কটা দেওয়া হবে মার্কটা কমাই দিতে পারে, কিংবা তার টিমকে পেনালাইজ করতে পারে। আর যদি তোমার স্পিচটাকে নষ্ট করে তাহলে স্পেসিফিকলি তার এবং তার দলের সবার মার্ক কমবে, মানে একটা পার্টিকুলার পেনাল্টি ওঠে। এটা সব জাজরা নিয়মিত করে সেট করে, অনেকে 2 কমায়, আমি পার্সোনালি 5 করে কমাই একটা প্রিভিলেজের জন্য। সো প্রিভিলেজ অনেক ব্যাটার করে, কারণ তুমি কখনো কাউকে অসম্মান করতে পারো না কোনো জায়গাতে দাঁড়িয়ে, এই জন্য। আর কার কোনো প্রশ্ন? হ্যাঁ শিওর ভাবে। একদম বিতর্কের মধ্যে তোমার যখন মনে হবে ইনস্ট্যান্টলি জিজ্ঞেস করতে হবে, একদম ইনস্ট্যান্টলি। ইভেন এখানে আরেকটা রুলস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যদি তোমরা ব্যাপারটাকে ইনস্ট্যান্টলি উত্থাপন না করে পরে বলো, ওইটার কোনো ভ্যালু থাকবে না, কারণ ততক্ষণে ডিবেটটা অনেক দূর আগায় যাবে। একদম ইনস্ট্যান্টলি জিজ্ঞেস করতে হবে। তুমি তার স্পিচটাকে থামাবা, হাতটাই এই জন্য দেখাতে হবে তার স্পিচটাকে থামাইতে বলা হবে। সেই স্পিচটা থামানোর পরে স্পিকারকে উত্থাপন করলে স্পিকারকে, তাকে জিজ্ঞেস করলে তাকে। আর কারো? শিওর। ভাইয়া আমরা হচ্ছে যতটুকু জানি যে পয়েন্ট অফ ইনফরমেশন যেটা আছে, পয়েন্ট অফ ইনফরমেশন যেটা আছে সেটা হচ্ছে যখন স্পিচ চলে তার 1 মিনিট পর উঠাতে হয়, মানে এটা আমি বলতাম এখনই, থ্যাংক ইউ মনে করার জন্য। আমি এটা এখনই বলতাম, সেটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট তোলার একটা রুলস আছে, সেটা হচ্ছে পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ প্রিভিলেজ আর পয়েন্ট অফ ইনফরমেশন যে কোনোটা তোলার সময় হচ্ছে 1 মিনিট থেকে 4 মিনিট। তার মানে স্পিচ টাইম 5 মিনিট। 5 মিনিটের প্রথম 1 মিনিটে, মানে 0 থেকে 1 মিনিট পর্যন্ত, ওই টাইমের মধ্যে কোনো পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করা যাবে না। যদি ওই টাইমের মধ্যে কেউ এমন কোনো কিছু বলে যে পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করা থাকে, তাহলে 1 মিনিট হওয়ার পাশাপাশি একদম সাথে সাথে দাঁড়ায় তুলতে হবে স্যার পয়েন্ট অফ অর্ডার ছিল বা পয়েন্ট অফ ইনফরমেশন ছিল, কোনো পয়েন্ট অফ প্রিভিলেজ ছিল, 1 মিনিট শেষ হওয়ার পরে। এটা হচ্ছে 1 নম্বর রুলস। সেকেন্ড রুলসটা হচ্ছে লাস্ট মিনিটে তোলা যায়, মানে 1 মিনিট থেকে 4 মিনিটের আগ পর্যন্ত পয়েন্ট অফ অর্ডার বা প্রিভিলেজ ইনফরমেশন যে কোনোটা তোলা যায়, কিন্তু যখন 4 মিনিট ক্রস করে যায়, লাস্ট 1 মিনিট বাকি, ওই সময় আবার পয়েন্ট অফ অর্ডার বা পয়েন্ট অফ প্রিভিলেজ তোলা যায় না, লাস্ট 1 মিনিট তোলা যায়। তার মানে পয়েন্ট অফ অর্ডার, প্রিভিলেজ, ইনফরমেশন তোলার নিয়মটা হচ্ছে 1 মিনিট থেকে 4 মিনিটের মধ্যে, অর্থাৎ তুমি সব মিলে 3 মিনিট টাইম পাবা একজন পার্সোনাল মানুষের স্পিচের মধ্যে। এটা হচ্ছে একটা রুলস। সেকেন্ড রুলসটা হচ্ছে, ধরো একজন যুক্তি খণ্ডন করতেছে, যুক্তি খণ্ডনের সময়ও কোনো পয়েন্ট অফ ইনফরমেশন তোলা যায় না, তবে পয়েন্ট অফ প্রিভিলেজ বা পয়েন্ট অফ অর্ডার তোলা যায়। যুক্তি খণ্ডনে কোনো পয়েন্ট অফ ইনফরমেশন থাকে না, স্পিচ টাইম 3 মিনিটের মধ্যে। ওখানের নিয়মটা হচ্ছে সেম, প্রথম 1 মিনিট তোলা যাবে না, মধ্যের যে 1 মিনিট থাকবে 1 মিনিট থেকে 2 মিনিট পর্যন্ত, এই মধ্যের 1 মিনিট তোলা যাবে, 2 মিনিট থেকে 3 মিনিট আবার তোলা যাবে না। তার মানে যুক্তি খণ্ডনে তুমি টাইম পাবা 1 মিনিট, পয়েন্ট অফ অর্ডার বা পয়েন্ট অফ প্রিভিলেজ তোলার জন্য, কারণ পয়েন্ট অফ ইনফরমেশন নাই যুক্তি খণ্ডনে। আর মেইন স্পিচে টাইম পাবা তুমি হচ্ছে প্রথম 1 মিনিট এবং লাস্টের 1 মিনিট বাদ দিয়ে মধ্যের 3 মিনিট, ওখানে অর্ডার, প্রিভিলেজ যে কোনো কিছু তোলা যাবে, কোনো সমস্যা নেই। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, সব না, কয়েকজনই প্রশ্ন করতেছে, বাকিরা কি সব বুঝতেছো? দেখা যাবে লাস্টে, ফুটিকা তো নিয়ে যাবো আজকে। বলো। পয়েন্ট অফ ইনফরমেশন, পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ প্রিভিলেজ আমরা কতবার? যতবার মন চাই, কোনো সমস্যা নেই। কিন্তু পয়েন্ট অফ ইনফরমেশন যেহেতু হচ্ছে একজন বক্তা দিবে, তো তার তো স্পিচ দেওয়ার দরকার আছে। তুমি তাকে বারবার ইনফরমেশন করলে তার স্পিচটা নষ্ট হয়ে যাবে। সো স্ট্যান্ডার্ড ওয়েতে সেটা করতে পারো, একটা এনাফ, কারণ সবাই পয়েন্ট অফ ইনফরমেশন দেওয়ার সময়ও পায় না। হয়তো অনেকের থাকে যে অনেক কিছু বলতে হয় 5 মিনিটের মধ্যে, তখন ইনফরমেশন নিলে তার হচ্ছে মধ্যে কথা বলাটা নষ্ট হয়ে যায়। এই জন্য অনেকে বর্তমানে পয়েন্ট অফ ইনফরমেশন নেয় না, যেটা যদি তোমরা এটা কখনো করবা না, কারণ ব্যাপারটা খুবই খারাপ, এটা উচিত না। তবে একের অধিক উত্থাপন করবে না, এটা হচ্ছে একটা রুলস গেল। এবং এখান থেকে আবার আরেকটা রুলস মনে হয়েছে, সেটা হচ্ছে পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ প্রিভিলেজ
পয়েন্ট অফ ইনফরমেশন, এটা তোলার জন্য স্পিচ টাইমটা কিন্তু বন্ধ হবে। তার মানে ধরো হচ্ছে আমি স্পিচ দিচ্ছি এখন, ধরো আমার স্পিচের 1 মিনিট 40 সেকেন্ড, 40 সেকেন্ডের মধ্যে ওদের আমাকে বললো ভাই এটা পয়েন্ট অফ অর্ডার আছে বা পয়েন্ট অফ কি জানি বলে ইনফরমেশন আছে, পয়েন্ট অফ ইনফরমেশন আছে, তখন যিনি টাইম কিপটা করবেন সে টাইমারটাকে বন্ধ করবে। বন্ধ করার পরে তিনি অর্ডার বা ইনফরমেশন তোলার জন্য টাইম পাবে 15 সেকেন্ড। এটা কাউন্ট করা হয় না, বাট উনি টাইম পাবে হচ্ছে 15 সেকেন্ড। 15 সেকেন্ডের মধ্যে তুমি উত্থাপন করতে না পারলে তোমাকে নিজেই জাজ বলবে আপনি বসে যান, আর উত্থাপন করা লাগবে না। তার মানে 15 সেকেন্ডের মধ্যে অনেক এফেক্টিভ ওয়েতে অর্ডার তুলো বা প্রিভিলেজ তুলো, যেটাই তুলো রাখেন তোমাকে 15 সেকেন্ডের মধ্যে তুলতে হবে, এর বেশি তুমি এক্সট্রা টাইম পাবা না। এবং তারপরে টাইমারটা আবার অটোমেটিক চালু হয়ে যাবে। সো তোমরা এখানে এক্সট্রা কোনো টাইম পাবা না, এবং টাইমারটা চালু হওয়ার পরে যিনি অর্ডার বা প্রিভিলেজ করবেন তাকে আবার অটোমেটিক বসে পড়তে হবে, কিছু করার নাই এখানে। সো এটা কাইন্ড অফ একটা এফেক্টিভ জিনিস, তোমাকে চিন্তা করতে হবে যে আমি 15 সেকেন্ডের মধ্যে কত এফেক্টিভ ওয়েতে তাকে আমি একটা প্রশ্ন করতে পারি বা একটা অর্ডার উত্থাপন করতে পারি। এই হচ্ছে পয়েন্ট অফ অর্ডার প্রিভিলেজের ব্যাখ্যা গেল। আরেকটা জিনিস বাকি ছিল কথা বলার, সেটা হচ্ছে স্পিচ টাইমটা যে আমরা বলছি 5 মিনিট, 5 মিনিটে না অনেক সময় পুরো কথা বলে শেষ করা যায় না। ধরো হচ্ছে আমি একটা লাস্ট লাইন বলতেছিলাম যে ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আমরা মনে করি এই জন্যই বলার মধ্যে 5 মিনিট হয়ে গেছে, তুমি কিন্তু লাইনটাকে শেষ করতে পারো নাই, এই জন্যই আমরা মনে করি যে কিছু একটা হইতো, শেষ করতে পারো নাই। এটার জন্য সংসদ বিতর্কে তোমাকে এক্সট্রা 15 সেকেন্ড দেওয়া হবে, কিন্তু এটা তোমার স্পিকারের কাছে চাইতে হবে। যখন 5 মিনিট শেষ হয়ে যাবে, একটা ঘন্টা পড়বে বা একদিন ধরে করে বাড়ি দিব 5 মিনিট শেষ হয়ে গেছে, তোমার তখন জিজ্ঞেস করতে হবে স্যার আমি কি 15 সেকেন্ড পেতে পারি? স্পিকারকে জিজ্ঞেস করতে হবে স্যার, অথবা 15 সেকেন্ডে আমি শেষ করছি, আমাকে 15 সেকেন্ড সময় দেওয়া হোক। 15 সেকেন্ড, ওই 15 সেকেন্ডের মধ্যে তুমি লাস্ট লাইনটা বলতেছিলা, লাইনটাকে জাস্ট শেষ করবা। 15 সেকেন্ডের মধ্যে তুমি যদি পৃথিবীর সবচেয়ে সেরা যুক্তিটাও দাও, তাও স্পিকারটা লিখবে না, কারণ তোমার স্পিচ টাইম 15 মিনিট, এটা তোমাকে জাস্ট কথাটাকে শেষ করার জন্য দেওয়া হয়েছে। সো বিতর্কের মধ্যে, সংসদ বিতর্কের মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে স্পিচ টাইমকে মেনটেন করা। আমি অনেকগুলো টিপস দিব লাস্টে, স্পিচ টাইম কেমন করে মেনটেন করতে হয়, অনেক কাজে লাগবে তোমাদের আই গেস, কিন্তু স্পিচ টাইমটা অলওয়েজ মাথায় রাখবে। এবং আরেকটা কাজ করবে, এটা কাইন্ড অফ একটা টিপসই দিয়ে দেয়, সেটা হচ্ছে সবাই তো ডিবেট করার সময় ফোন নিয়ে আসো, দুই সাথে করে ফোন থাকে, তাহলে চেষ্টা করবে ফোনের মধ্যে এই যে একটা ক্লক আছে, ক্লকে দেখো একটা টাইমার আছে, স্টপওয়াচটা অন করে নেবে, এটা খুব কাজে লাগে। কারণ এই স্টপওয়াচ দিয়ে তুমি একদম এক্স্যাক্টলি বুঝতে পারবে আমার কতক্ষণ স্পিচ কত গেছে, কতক্ষণ আমার বাকি আসছে, কতক্ষণ আমার কী কী বলতে হবে, মাথার মধ্যে পরে জিনিসটাকে প্রসেস করতে হয়। এই জন্য এক্স্যাক্টলি টাইমটা দেওয়া দরকার, যদি তোমাকে অনেকগুলো সতর্ক দেওয়া হবে। এবার আরেকটা জিনিস শিখাই দেবো, সেটা হচ্ছে স্পিচ টাইম কাউন্ট করা, কেমন কাউন্ট করতে হয়। হয়তো তোমরা সামনে অনেকগুলো ডিবেট করবো যেখানে তোমাদের কারো না কারো টাইম কিপ করতে হবে, টাইম কিপ করার নিয়মটা শিখাই চলো। প্রথমে হচ্ছে স্পিচ টাইমগুলো মনে আছে সবার 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করে, যুক্তিখণ্ডন 3 মিনিট, অপোজিশনের সেম 5 মিনিট 5 মিনিট 5 মিনিট, যুক্তিখণ্ডন 3 মিনিট, এবং মধ্যে দুইটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে যে 1 মিনিট একটা আর 4 মিনিট একটা, কারণ 1 এবং 4 মিনিটের মধ্যে তোমাকে হচ্ছে পয়েন্ট অফ অর্ডার অথবা প্রিভিলেজ ওটা তুলতে পারবে। সো যেটা করতে হবে, ধরো প্রাইম মিনিস্টার স্পিচ দিতে দাঁড়াইছে, যখন প্রাইম মিনিস্টারের কথা বলা শুরু করবে এক্স্যাক্টলি ওই টাইমে টাইমারটা শুরু হবে। এখানে তো ঘন্টা না, আমি জাস্ট তোমাকে বাড়ি দিয়ে দেখাই। শুরু হলো প্রাইম মিনিস্টার, একটা বাড়ি দিয়ে শুরু হইলো, ওকে 1 মিনিট হইলো স্পিচ টাইম, তুমি দেখলা 1 মিনিটে একটা বাড়ি দেওয়া লাগবে, বাড়ি দিয়ে এমন করে দেখাইতে হবে যে 1 হয়েছে, তাহলে প্রাইম মিনিস্টার বুঝতে পারবে যে এখন থেকে আমাকে কেউ পয়েন্ট অফ অর্ডার বা পয়েন্ট অফ প্রিভিলেজ করতে পারে, তার মাথার মধ্যে জিনিসটা ঢুকে যাবে 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট থেকে যখন 4 মিনিট কাছাকাছি চলে আসবে, এক্স্যাক্টলি 4 মিনিটে যায় তোমাকে আরেকটা ক্ল্যাপ করে দেখাইতে হবে যে 4, তার মানে পয়েন্ট অফ অর্ডার অথবা পয়েন্ট অফ প্রিভিলেজ তোলার সময়টা শেষ হয়ে গেছে, আর তুলতে পারবে না। আর যখন 5 মিনিট হয়ে যাবে তখন দুইটা ক্ল্যাপ, মানে স্পিচ টাইম ওভার। 15 সেকেন্ড হবে, এক্সট্রা যে 15 সেকেন্ড ছিল 15 সেকেন্ড হবে, 3টা ক্ল্যাপ, মানে শেষ। এই হচ্ছে একটা মানুষের স্পিচ তার পুরো ফরম্যাটটা। এবার যুক্তিখণ্ডনের ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে যাবে। যুক্তিখণ্ডনে যেহেতু হচ্ছে 1 মিনিট এবং 3 মিনিটের মধ্যে তুলতে হয়, তার মানে প্রথম 1 মিনিট যখন কভার হবে তখন একটা ক্ল্যাপ 1 যুক্তিখণ্ডনে হয়েছে, 2 মিনিট ওভার হওয়ার পরে আরেকটা ক্ল্যাপ 2, 3 মিনিট হওয়ার পরে ডাবল ক্ল্যাপ 3, স্পিচ টাইম শেষ। 15 সেকেন্ড এক্সট্রা পাওয়া যাবে, 15 সেকেন্ড হইলে 3টা ক্ল্যাপ শেষ। এই হচ্ছে পুরো টাইমিং ফরম্যাটটা। এটা অনেক দরকার কেন? কারণ তোমার মাথার মধ্যে ওই জিনিসটা লাগবে যে আমাকে কি এখন কেউ পয়েন্ট অফ অর্ডার তুলবে, নাকি আমাকে কি এখন পয়েন্ট অফ প্রিভিলেজ তুলবে, নাকি আমি এক নাগারে কথা বলে যাবো। মাথার মধ্যে জিনিসটা প্রসেস করা অনেক দরকার। সো তার মানে আমরা এখন মধ্যে শিখলাম হচ্ছে বিতর্কের মধ্যে প্রত্যেকটা স্পিকারের নাম শিখলাম, আমরা 3টা পয়েন্ট শিখলাম, স্পিচ টাইম শিখলাম, এবং এখন আমরা শিখবো হচ্ছে প্রত্যেকটা স্পিকার রোলের দায়িত্বগুলো কী কী। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যখন তোমরা ধরো রেগুলার ডিবেট করা শুরু করবা তখন, হ্যাঁ শিওর, অনেক সময় হচ্ছে সেটা হচ্ছে ধরো এমন অনেক সময় হবে যে তোমরা দেখবা তোমাদের ফুল স্পিচ টাইম কভার হচ্ছে না, মানে অলমোস্ট 4 মিনিটের কাছে হয়ে গেছে, বাট আমার আর কিছু বলার নাই।
ওই মোমেন্টে যেটা করতে হয় একটা প্রশ্ন নেওয়া লাগে। যদি ওরা নাও তোলে তোমাকে জিজ্ঞেস করতে হয় যে ভাই একটা প্রশ্ন করেন আমাকে প্লিজ, তাহলে তোমার এই প্রশ্নের আনসার দিতে তোমার হচ্ছে 30 সেকেন্ড এক্সট্রা যাবে, তার মানে তোমার 4.5 মিনিট হয়ে গেছে। তার মানে স্পিচ টাইমটাকে অনেক সময় ফুলফিল করার জন্য পয়েন্ট অফ ইনফরমেশন নেওয়া অনেক দরকার। এবং আরেকটা জিনিস দরকার, যখন আমরা বিপি শিখবো, মানে পয়েন্ট অফ ইনফরমেশন অনেক বেশি ইম্পর্টেন্ট বিপিতে। যখন আমরা একটু পরে বিপি শিখবো তখন ওদেরকে বলতেছি আমি, বাট পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ প্রিভিলেজ, ইভেন প্রিভিলেজ এখন যে খুব একটা উঠে তাও না, বাট পয়েন্ট অফ অর্ডারটা খুবই ইম্পর্টেন্ট এশিয়ান পার্লামেন্টের ডিবেটে। সো অর্ডারের নিয়মটা মনে রাখতে হবে যে যদি কোনো কিছু নতুন উত্থাপন করা হয় যেটা প্রথম 2 বক্তা কিংবা প্রথম বক্তা সংসদে বলে নাই, তাহলে পয়েন্ট অফ অর্ডার হবে। যদি তোমাকে মিসকোট করা হয় বা তোমাকে পার্সোনালি অ্যাটাক করা হয়, হ্যারাস করা হয়, যে কোনো কিছু করা হয়, তাহলে হচ্ছে পয়েন্ট অফ প্রিভিলেজ উঠবে। এই দুটো মনে রাখতে হবে। এবার স্পিচ রোল শিখি আমরা, চলো। সরকার দলের যিনি প্রথম বক্তা, প্রধানমন্ত্রীর কাজ কী কী, এগুলো নোট করে রাখতে পারো, অনেক কাজে লাগবে। প্রথম কাজ হচ্ছে আমরা একটা আইডিয়াল সিনারিও চিন্তা করি। চলো ধরো গতকালকে বাংলাদেশের মধ্যে হচ্ছে অনেক বড় কালবৈশাখী ঝড় হয়েছে, এবং কালবৈশাখী ঝড়ে কক্সবাজারের দিকের অনেকগুলো গ্রাম একদম ধ্বংস হয়ে গেছে। তাহলে এখন এই খবরটা কোনো না কোনোভাবে প্রধানমন্ত্রী পাইছে, এবং পরের দিন প্রধানমন্ত্রী সংসদে প্রস্তাব প্রস্তাবিত করলো। এই সংসদ মনে করে কক্সবাজারের ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সরকার থেকে ত্রাণ প্রদান করা উচিত, প্রত্যেকটা জিনিসকে পাস করে আনতে হয়, ত্রাণ প্রদান করা উচিত। এটা অনেক ভালো কজ, অপরজনের কথা বলবে। তাহলে এই যে প্রস্তাবটাকে উত্থাপিত করছে সংসদের মধ্যে, সবার আগে প্রধানমন্ত্রী সবাইকে এটা বলতে হবে কক্সবাজারের ঝড়টা কবে হয়েছে, কেন হয়েছে, হওয়ার কারণে কি কি হয়েছে, প্রত্যেকটা ব্যাপারকে সবাইকে অবগত করতে হবে, কারণ সবাই তো জানে না। এই ব্যাপারটাকেই সংসদকে আমরা বলি হচ্ছে সংজ্ঞায়ন বা ক্যারেক্টারাইজেশন। তার মানে প্রস্তাবের বই থেকে ফলো করতে হবে তেমন কোনো কিছু না। তোমার কাছে যদি মনে হয় যে ভাই এটা বলে এটাই সংজ্ঞায়ন হয়ে গেছে, এখানে কোনো ফরম্যাট নাই, কোনো আইডিয়ার কোনো কিছু মানা হয় না। এখন ধরো আমি একটা প্রস্তাব উত্থাপিত করলাম যে এই সংসদ মনে করে বাংলাদেশের বর্তমান অবস্থা রক্ষার জন্য সংস্কৃতি চর্চা অনেক গুরুত্বপূর্ণ। এই প্রস্তাব উত্থাপিত করা হয়েছে। প্রধানমন্ত্রী সংস্কৃতি চর্চা ওয়ার্ডটার সংজ্ঞায়ন দুইভাবে করতে পারে। সেটা বলতে পারে সংস্কৃতি চর্চা মানে হচ্ছে সংস্কৃতিকে চর্চা করা, জাস্ট আমরা হচ্ছে সব কিছু চর্চা করবো, এটা একটা সংজ্ঞান হতে পারে। আবার সে এটাও বলতে পারে যে স্যার আমরা মনে করি সংস্কৃতি চর্চা মানে হচ্ছে সংস্কৃতি কর্মীদেরকে সব জায়গাতে সুযোগ দেওয়া, ওদেরকে দিয়ে একটা আন্দোলন গঠিত করা, যে কোনো কিছু হতে পারে। তার মানে সংজ্ঞায়নটাকে কোনো আইডিয়াল ফরম্যাট ফলো করে না, তুমি তোমার মতো করে করতে পারবা। তাহলে এখান থেকে একটা জিনিস করা, সেটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ নেওয়া যায়। সংজ্ঞায়নটাকে সময় এমন করে চিন্তা করবা যেমন করে সংজ্ঞায়ন করলে তোমার সাইডের জন্য ব্যাপারটা ইজি হবে। তারপরে যখন তোমরা চিন্তা করছো মৌসুমটা পাওয়ার পরে যে সংজ্ঞায় আমরা এই কথাগুলো বলবো, এই কথাগুলো যখন তোমরা চিন্তা করতেছো, ওই কথার সাথে কোনটা অনেক বেশি রিলেটেবল তেমন চিন্তা করে সংজ্ঞানটা করতে হবে। এই জন্যই কোনো টেক্সট বই ফলো করতে হবে না, এই জন্যই কোনো হচ্ছে গুগলের আইডিয়ার সংজ্ঞান ফলো করতে হবে না। তোমার কাছে যেটা সংজ্ঞান ঠিক বলে মনে হবে সেটাকে করতে পারবা। এখানে তোমাকে কেউ এটার উপরে এক্সট্রা করে মার্কও দিবে না সংযোগের মধ্যে, সংজ্ঞানের উপরে কোনো এক্সট্রা মার্কও নাই, জাস্ট ফরম্যাটটা ফলো করার জন্য সংজ্ঞানটা করা অনেক গুরুত্বপূর্ণ। এই হচ্ছে একটা গেল, সংজ্ঞায়নটা গেল। তার মানে প্রধানমন্ত্রীর প্রথম কাজ একটা সংজ্ঞায়ন করা। এবার প্রধানমন্ত্রীর দ্বিতীয় কাজ হচ্ছে সবাইকে সংজ্ঞায়নটা করার পরে ঘটনাটা বলা। ঘটনাটা বলা মানে হচ্ছে এই যে সংসদের মধ্যে একটা প্রস্তাব উত্থাপিত হয়েছে, অবশ্যই কোনো না কোনো একটা কারণ ঘটছে যার জন্য প্রধানমন্ত্রী প্রস্তাব উত্থাপন করছে। সেই কারণটা কি, এই ঘটনাটা বলে, এটাকে ডিবেটের ভাষায় বলা হচ্ছে আর্জেন্সি বা কেন এই দরকারটা আমার পড়ছে যার জন্য আমরা ব্যাপারটাকে উত্থাপিত করছি, সেই দরকারটার আনসার দেওয়া বা এই কেনটার আনসার দেওয়া। তাহলে প্রধানমন্ত্রী 2 নম্বর কাজ সংজ্ঞায়ন করার পরে হচ্ছে ঘটনাটা বলা বা ডিবেটের ভাষায় বলা হয় আর্জেন্সি প্রুফ করা। 3 নম্বর কাজ সেটা হচ্ছে সংসদের মধ্যে সংসদটাকে সেট করা। যদিও এটা এখন সবাই করে না, তবে বিতর্কের যে আইডিয়াল ফরম্যাট সেই অনুযায়ী প্রধানমন্ত্রীর খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা, যে একটা সংসদের মধ্যে একটা সংসদটাকে সেট করা। ধরো এই সংসদ মনে করে বাংলাদেশের ওই যে যেটা বলছিলাম ঘূর্ণিঝড়ের ব্যাপারটা, এখন এখানে যে আমি ডিরেক্টলি হচ্ছে বলে দিচ্ছি বাংলাদেশের ঘূর্ণিঝড়ের ব্যাপার, তার মানে তো আমরা বলতেছি ডিবেটটা বাংলাদেশকে নিয়ে। বাট যদি আমি এমন না বলি, আমি যদি বলি এই সংসদ মনে করে কি বলা যায়, কারো কোনো মোশন মাথায় আছে? ওমি একটা মোশন বলো, একটা মোশন বলো। সংসদবিহীন আচ্ছা, আমার একটা মনে হয়েছে এই সংসদবিহীন লাগবে। আচ্ছা আমি বলতেছি, এই সংসদ মনে করে বিশ্বের উচিত ডলারকে ত্যাগ করা, আমরা যে ডলারের লেনদেন করি সেই ডলার ত্যাগ করা, বা এই সংসদ
ডলারকে ত্যাগ করবে, ডলারকে ব্যবহার করবে না। এই বিতর্কটা তুমি পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়ায় করতে পারো। তুমি বলতে পারো যে এই ডিবেটটা আমি অস্ট্রেলিয়ার লেন্স থেকে করবো, অস্ট্রেলিয়ার কী লাভ করে তা দেখাবো। তুমি বলতে পারো এই ডিবেটটা আমি বাংলাদেশের লেন্স থেকে করবো। তুমি বলতে পারো এই ডিবেটটা হচ্ছে আমি আফ্রিকার লেন্স থেকে করবো। যদি তুমি জানো আফ্রিকাতে কি হচ্ছে, আফ্রিকাতে ডলার হলে সুবিধা কি খারাপ কি, তুমি করতেই পারো। তার মানে সংসদের মধ্যে প্রস্তাবটা কোন সংসদে সেট করা হবে, বিতর্কটা কোন সংসদে হবে, এটা সেট করাও প্রাইম মিনিস্টারের অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। একমাত্র সেই বিতর্কগুলোতে যেখানে সংসদটাকে ডিফাইন করে দেওয়া নেই। আবার তোমরা দেখবা এমন অনেক বিতর্ক আছে, ধরো এই সংসদ বাংলাদেশ মনে করে বাংলাদেশের এখন অর্থ খাতে যিনি বলেন জ্বালানি খাতে বিনিয়োগ করা উচিত, এখানে এই সংসদ বাংলাদেশ বলেই দেওয়া আছে। তো সংসদটাকে ডিফাইন করার কোনো দরকার নেই। বাট যেগুলোর মধ্যে কোনো ডিফাইন্ড সংসদ থাকবে না, সেখানে প্রধানমন্ত্রীর তৃতীয় কাজ হচ্ছে সংসদটাকে ডিফাইন করা। তার মানে আমরা যদি মনে করি আবার ফার্স্ট থেকে প্রধানমন্ত্রীর কাজগুলো কী কী, এক নম্বর হচ্ছে সংসদের মধ্যে প্রস্তাবটাকে উত্থাপন করা, মানে বলা যে আজকে সংসদের মধ্যে আমরা উত্থাপন করছি, এই সংসদ মনে করে যে ওয়ার্ডটা আসবে এটা প্রথম কাজ। সেকেন্ড কাজ সংজ্ঞায়ন করা। থার্ড কাজ ডিবেটের আর্জেন্সি প্রুফ করা বা হচ্ছে কারণটা বলা কেন বিতর্কটা আজকে আমরা করব। অ্যান্ড ফোর্থ কাজ বিতর্কের সংসদটা এক্স্যাক্টলি কোন জায়গাতে হবে সেটাকে সেট করা। চারটা কাজ গেল। প্রধানমন্ত্রীর 5 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সংসদে যুক্তি উত্থাপন করা। এবার একটা জিনিস তোমাদের শেখানোর আছে, এটা হচ্ছে তোমরা হয়তো অনেকবার মানে পার্লামেন্টারি ডিবেট করছো, হয়তো আমি জানি অনেকে করছো, ইভেন অনেকে হচ্ছে মানে কি বলবো এটাকে সনাতন ডিবেটও করে আসছো। পার্লামেন্টারি ডিবেটের একটা পার্টিকুলার রুলস হচ্ছে প্রধানমন্ত্রী সংসদের মধ্যে প্রত্যেকটা যুক্তিকে উত্থাপন করতে হয়। কেমন করে, ধরো তোমরা একটা সংসদ মোশনের পক্ষে গভর্নমেন্ট সাইড থেকে তোমরা হচ্ছে ধরো 5টা যুক্তি বের করছো। ফর এক্সাম্পল গভর্নমেন্ট ধরো বলছে যে আজকে আমরা 5টা যুক্তি দিব। প্রধানমন্ত্রী যদি 5টা যুক্তিকে সংসদের মধ্যে একটা বারের জন্য বলে না যায়, দেখেন আমরা আজকে 5টা কথা বলবো, 1 নম্বর কথা এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, এমন করে 5টা বলে না যায়, সেকেন্ড স্পিকার যদি এসে অ্যাড করে, সেকেন্ড স্পিকার কিন্তু অর্ডার খাবে, কারণ প্রধানমন্ত্রীর কথাটা বলে নাই, তার মানে সে অর্ডার খাবে এখানের মধ্যে। তার মানে প্রধানমন্ত্রীর খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সংসদের মধ্যে কোন কোন যুক্তিগুলা উত্থাপন হবে বা আজকে সরকার দল কি কি বলবে প্রত্যেকটা জিনিসকে সংসদের মধ্যে বলে দেওয়া, এবং তারপরে সে যদি পারে তাহলে প্রত্যেকটা যুক্তির একটু করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। তার মানে সবচেয়ে ভালো ফরম্যাটটা হচ্ছে এটা, সবার আগে প্রধানমন্ত্রী উত্থাপিত হওয়ার পরে 1, 2 তোমরা যেই কয়টা বলবা না কেন প্রত্যেকটা যুক্তিকে 1, 2, 3, 4 বলে আগে বলে দেওয়া যে আজকে আমরা 4টা কথা বলবো, 1 নম্বর কথা এটা, 2 নম্বর এটা, ব্যাখ্যা না, জাস্ট এক লাইনে 1 নম্বর কথা এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, 4 নম্বর এটা, এমন করে এক লাইনে বললা, এবং তারপরে প্রধানমন্ত্রী যায় হচ্ছে যেই কয়টার পরে ব্যাখ্যা দিলে বাকিগুলো সেকেন্ড স্পিকার দিবে। তার মানে এমন করে উঠলে সেকেন্ড স্পিকার হাউসে কোনো কিছু নিউ বলবো না, এবং এর জন্য সেকেন্ড স্পিকার পয়েন্ট অফ অর্ডারটা থেকে বেঁচে যাবে। এই জন্য প্রধানমন্ত্রীর খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সংসদের মধ্যে প্রত্যেকটা সংজ্ঞাকে যে কোনোভাবে ওটাকে উত্থাপিত করে দেওয়া যাওয়া। তাহলে প্রধানমন্ত্রীর কাজ আমরা জানলাম সব মিলে 5টা, সবাই নোট করেছেন। 1 নম্বর হচ্ছে সংসদের প্রস্তাবটাকে উত্থাপিত করা, 2 নম্বর হচ্ছে প্রস্তাবটা কি জানি বলে এটাকে, 2 নম্বর হচ্ছে সংজ্ঞায়ন করা, 3 নম্বর হচ্ছে প্রস্তাবটার আর্জেন্সিকে, থ্যাংক ইউ মনে করছেন, মানে সবাই লিখতেছে শুনে ভালো লাগলো। 3 নম্বর হচ্ছে প্রত্যেকটার আর্জেন্সিগুলো প্রুফ করা যে কেন বিতর্কটা করা হবে এটা। 4 নম্বর হচ্ছে সংসদটাকে ডিফাইন করা বা বলার প্রশ্ন যদি দরকার হয় তাহলে, না হলে দরকার নাই। আর 5 নম্বর হচ্ছে সংসদের যুক্তিগুলা উত্থাপন করা। এই গেল প্রধানমন্ত্রীর কাজ। এবার আমরা আসবো হচ্ছে লিডার অফ দ্য অপোজিশন এটাকে, কিন্তু তার মধ্যে একটা ছোট্ট কাহিনী আছে, সেটা হচ্ছে সংসদীয় বিতর্কের মধ্যে প্রাইম মিনিস্টার স্পিচটাকে শেষ করার পরে অপোজিশন 1 মিনিট টাইম পায়। 1 মিনিট টাইমটা কেন, অপোজিশনকে যদি কোনো কিছু পরিবর্তন করতে হয়, কারণ ধরো তোমরা যখন প্রেপ দিছো, অপোজিশন ভাবলো যে ওই প্রশ্নটা আমরা চিন্তা করে চলো, এই সংসদ মনে করে বিশ্বের দেশগুলোর উচিত ডলারকে ব্যবহার বন্ধ করে দেওয়া। অপোজিশন চিন্তা করলো যে গভর্নমেন্ট হয়তো ডিবেটটা আফ্রিকাতে দাঁড়ায় করবে, বাট গভর্নমেন্ট ডিবেটটা করছে ইন্ডিয়াতে দাঁড়ায়, ইন্ডিয়ার সংসদে। তার মানে অপোজিশন যে যুক্তিগুলো ভাবছে, ভাবনাগুলো কিন্তু আর কাজে লাগবে না। এই জন্য অপোজিশনকে ভাবার জন্য একটা সুযোগ দেওয়া লাগবে। এই চিন্তা করে সংসদীয় বিতর্কে প্রাইম মিনিস্টারের বক্তব্যটা শেষ হওয়ার পরে অপোজিশনকে জিজ্ঞেস করা হয় যে আপনার কি 1 মিনিট কৌশলগত সময় লাগবে কিনা, এটাকে কৌশলগত সময় বা স্ট্র্যাটেজিক টাইম বলে। আপনার কি 1 মিনিট কৌশলগত সময় বা স্ট্র্যাটেজিক টাইম লাগবে কিনা। যদি অপোজিশন বলে হ্যাঁ স্যার আমাদের লাগবে, তাহলে ওই কৌশলগত সময় 1 মিনিট কাউন্ট করা হয়, তারপর অপোজিশনের প্রথম বক্তা বক্তব্য শুরু করে। আর যদি অপোজিশন মনে করে না আমার দরকার নেই, আমরা এমনি করতে পারবো, তাহলে অপোজিশন না চাইলে ওটাকে ওরা নাও নিতে পারে। এটা পুরোপুরি ওদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে, অপোজিশনের ইচ্ছার উপরে। আচ্ছা, সো প্রাইম মিনিস্টারের স্পিচ আমরা পুরোটাই জানলাম, তারপরে 1 মিনিট স্ট্র্যাটেজিক টাইম আপ বা কৌশলগত সময় হবে এটাও আমরা জানলাম। এখন জানবো লিডার অফ দ্য অপোজিশন বা এলও কী কী করবে। এলওর প্রথম কাজ সংসদের মধ্যে
এই যে প্রাইম মিনিস্টারটা 5 মিনিট স্পিচ দিয়ে গেছে, সে কিন্তু অনেক কিছু বলে ফেলছে এবং প্রত্যেকটার যুক্তি খণ্ডন করার দরকার আছে। এখানে একটা ব্যাপার খুবই মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে সংসদীয় বিতর্কের মধ্যে যে জিনিসটা করা হয় যেটা সনাতনীতে করা হতো না। সনাতনী ডিবেটের মধ্যে 5 মিনিট ধরে একজন বক্তা বক্তব্য দিত, কোনো যুক্তি খণ্ডন করতো না, তার সাইডে যে যুক্তিগুলো প্রত্যেকটা যুক্তি উত্থাপিত করতো। কিন্তু সংসদীয় বিতর্কের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্সটা এই জায়গাতেই, কন্টিনিউয়াসলি তোমাকে রিভার্ট বা যুক্তি খণ্ডন করতে হবে। যখন প্রাইম মিনিস্টার স্পিচ দিয়ে গেছে, এলো আসবে, সে এসে সবার আগে প্রাইম মিনিস্টারকে যুক্তি খণ্ডন করবে, তার নিজের স্পিচ পরে, তার মানে ইম্পর্টেন্সটা এখানে অনেক বেশি। তার নিজের স্পিচ পরে সে সবার আগে এসে প্রাইম মিনিস্টার যা যা বলে গেছে সেগুলো যেগুলো দরকার প্রত্যেকটাকে সে যুক্তি খণ্ডন বা বিতর্কের ভাষাটাকে বলা হয় রিভার্ট করবে। রিভার্ট করা, রিপ্লাই করা বলা হয়, যেটাই রাখেন সেটা করবে হচ্ছে মানে লিডার অফ দ্য অপোজিশন হাউসের মধ্যে সবার আগে এসে। তাহলে ওর প্রথম কাজ গেল, লিডার অফ দ্য অপোজিশনের প্রথম কাজ গেল। ও আচ্ছা, মধ্যে একটা কথা বলি, আমি ডান বাম করতেছি কেন জানো এমন করে? কারণ সংসদের নিয়ম হচ্ছে সবসময় সরকার দল ডান পাশে বসে এবং অপোজিশন টিম বাম পাশে বসে। এটা কোনো জায়গায় ভুল করে খুব লজ্জা পাবো, মনে রাখতে হবে সরকারের দল ডান পাশে এবং অপোজিশন টিম বাম পাশে। হ্যাঁ, যেটা বলছিলাম, লিডার অফ দ্য অপোজিশন যখন হচ্ছে কথা বলবে, তার প্রথম কাজ হচ্ছে আইসা সে সবার আগে অপোজিশন মানে সরকার দলের যুক্তিগুলোকে খণ্ডন করবে। দ্বিতীয় কাজ, এই যে প্রাইম মিনিস্টারটা সংজ্ঞায়ন করে গেছে, যদি তার কাছে মনে হয় সংজ্ঞায়নটা একটু বেটার করা যায়, সংজ্ঞায়নটা ঠিক হয় নাই বা কিছু একটা ভুল আছে, তখন লিডার অফ দ্য অপোজিশন চাইলে সে তার মতো করে বলতে পারে, স্যার আমরা মনে করি সরকার দলের যে সংজ্ঞায়নটা ছিল সেটা এই বিতর্কের জন্য যুক্তিযোগ্য না, এই জন্য সাইড অপোজিশন থেকে আমরা বিতর্কটাকে নতুন করে সংজ্ঞায়িত করছি। তখন লিডার অফ দ্য অপোজিশন চাইলে একটা নতুন সংজ্ঞা হাউসে উত্থাপিত করতে পারে, বাট এটা ডিপেন্ড করে যদি অপোজিশন টিমের কাছে মনে হয় যে এই সংজ্ঞায়নটা ঠিক হয়নি, তখন সংজ্ঞায়নের ভুল মার্কটা পাবে হচ্ছে সাইড অপোজিশন, যদি এটাকে উত্থাপন করা হয়। আর যদি মনে হয় যে কোনো দরকার নাই, তাহলে ওই এক্সট্রা টাইমটা ইউজ করার কোনো দরকার নেই, তোমরা ডিরেক্ট ডিবেট ঢুকে যাবা। তার মানে ইন কেসেস আমরা ধরতে পারি 2 নম্বর কাজ হচ্ছে সংজ্ঞায়নটাকে ঠিক করা, রিকনস্ট্রাক্ট করা বলা এটাকে। আচ্ছা, 3 নম্বর কাজ, তারপরে 3 নম্বর কাজ হচ্ছে তাকে তার নিজের সাইড থেকে যুক্তিগুলোকে উত্থাপন করা। এবার অপোজিশন যুক্তি দিবে সবার আগে, তার মানে সে কি করলো, আইসা গভর্নমেন্ট টিম যে যুক্তিগুলো দিয়ে গেছিল প্রত্যেকটা যুক্তিকে খণ্ডন করছে, রিপ্লাই করছে। তারপরে যদি সংসদটাকে ডিফাইন করার দরকার হয়, অথবা যদি ওর কাছে এটাও মনে হয় যে গভর্নমেন্ট টিম যে গল্পটা বলছে বা যে আর্জেন্সিটা প্রুভ করছে এটাও ভুল আছে, তখন সে এটাকেও চ্যালেঞ্জ করতে পারে, বলতে পারে, স্যার আমরা মনে করি অপোজিশন থেকে গভর্নমেন্ট টিমের যেই আর্জেন্সিটাতে ভুল আছে, আমরা আপনাকে এটা বেটার আর্জেন্সি দেখাতে পারি, আর্জেন্সিটা কি বইলে সে আপনাকে বলতে পারে। তার মানে যদি মনে হয় গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার ডিবেটে কোনো একটা ভুল করছে, সেই ভুলটাকে শুধরানোর পুরোপুরি দায়িত্ব লিডার অফ দ্য অপোজিশনের কাছে, এবং সে পার্টিকুলারলি এটা নিয়ে ডিবেট অনেক বেশি আগায় যেতে পারে। এই হচ্ছে 2টা কাজ হলো লিডার অফ দ্য অপোজিশনের। এবং 3 নম্বর কাজটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সে যুক্তিগুলোকে উত্থাপন করবে, তার মতো করে সে প্রত্যেকটা যুক্তিকে উত্থাপিত করবে। এই গেল হচ্ছে লিডার অফ দ্য অপোজিশনের কাজ। তাহলে সবচেয়ে নেক্সট কে আসবে? ওকে, ছোট করে কি বললো ইংলিশে? ডেপুটি প্রাইম মিনিস্টার কি করবে এসব? ডেপুটি প্রাইম মিনিস্টারের প্রথম কাজ হচ্ছে, যেটা আমি বলছিলাম সংসদীয় বিতর্কে কন্টিনিউয়াসলি যুক্তি খণ্ডন করতে হবে। ডেপুটি প্রাইম মিনিস্টারের প্রথম কাজ, তার কাছে এলো স্পিচ দিয়ে গেছে, এলোর যুক্তিগুলোকে খণ্ডন করা, কিংবা যদি যখন এলো যুক্তিগুলো খণ্ডন করছে, মানে এলো যখন স্পিচ সে কিন্তু হচ্ছে প্রাইম মিনিস্টারকে অনেকগুলো রিভার্ট করছে বা যুক্তি খণ্ডন করছে, এর জন্য হইতে পারে গভর্নমেন্ট টিমের কেসটা অনেক উইক হয়ে গেছে, ওই কেসটাকে ঠিক করতে হবে, এই দায়িত্ব ডিপিএম এর। তার মানে একটা বিতর্কের মধ্যে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সরকার সাইড থেকে ডিপিএম, কারণ ডিপিএমকে এলোকে রিভার্ট করতে হয় প্রথমত এটা। সেকেন্ডলি যদি এলো আপনাদের কেসকে নষ্ট করে থাকে বা হার্ম করে থাকে, ওই হার্মটাকে ঠিক করতে হয় রিভার্ট করার মাধ্যমে। 3 নম্বর, প্রাইম মিনিস্টার যেই যুক্তিগুলা শেষ করতে পারে নাই, ব্যাখ্যা দিতে পারে নাই, প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া লাগবে। এলোর 3টা কাজ। এবং এলোর স্পিচ এফেক্টিভলি দেওয়ার একটা অনেক বড় টিপস হচ্ছে এক্সাম্পল দেওয়া। তোমরা ওই সংসদটা সম্পর্কে বা ওই পার্টিকুলার ব্যাপারটা সম্পর্কে ডিপিএম যত পারে এক্সাম্পল দিবে, ব্যাখ্যা দিবে, অ্যানালাইসিস দিবে। ডিপিএম এর কাজই এটা। ডিপিএম এর কোনো হচ্ছে মানে ডিবেটের মধ্যে কোনো সংসদ সেট করতে হবে না, সংজ্ঞায়ন করতে হবে না, কোনো প্যারা নাই। ডিপিএম জাস্ট ডিবেটের মধ্যে যত বেশি পারে অ্যানালাইসিস এবং মানে এক্সাম্পলগুলোকে অ্যাড করবে। তার মানে আমরা জানতে পারলাম ডিপিএম এর কাজ 3টা। 1 নম্বর, এলোকে রিভার্ট করা, এদের তার স্পিচ থেকে রিভার্ট করা। 2 নম্বর, এই যে এলো প্রাইম মিনিস্টারের কেসটাকে নষ্ট করছে, কেসটাকে ঠিক করা। এবং 3 নম্বর, ডিপিএমের কাজ হচ্ছে তার যেই সংজ্ঞাগুলো মানে যুক্তিগুলো বাকি ছিল, প্রত্যেকটা যুক্তির এনাফ পরিমাণ এক্সাম্পল, এনাফ পরিমাণ হচ্ছে কি জানি বলে অ্যানালাইসিস দিয়ে যুক্তিটাকে সেট করা। ওকে, এবার আসি আমরা ডিএলওর কাছে।
ডিএলওর কাজ কি? একদম সেম, কিন্তু ডিএলওর সমস্যা হচ্ছে ডিএলওর কাছে না একটু বার্ডেনটা বেশি। বার্ডেন মানে হচ্ছে প্রেশার। এটা মনে রাখবে, ডিবেটে অনেক এই ওয়ার্ডটা শুনবা যে অপোজিশনকে আমরা এই বার্ডেন দিতেছি। বার্ডেন ওয়ার্ডটার মানে হচ্ছে তোমাদেরকে কোনো একটা প্রেশার দেওয়া দেওয়া হইলো বা কোনো কিছু তোমাদের উপরে চাপাই দেওয়া হইলো, তোমাকে আজকে প্রুভ করতে হবে ব্যাপারটা সত্যি কিংবা মিথ্যা, এই যে প্রেশার। ডিএলওর উপরে একটা এক্সট্রা প্রেশার হচ্ছে ডিএলওকে যুক্তি খনন করতে হবে দুইজনের, প্রাইম মিনিস্টারের করতে হবে, ডেপুটি প্রাইম মিনিস্টার করতে হবে, কারণ ওর আগে সরকার দলের দুইজন কথা বলে গেছে। তার মানে ডিএলও সংসদে সবার আগে এসে তার সাইড থেকে পিএম এবং ডিপিএম দুইজনের যেই জায়গাতে রিভার্ট করা প্রয়োজন বা যুক্তি খণ্ডন করা প্রয়োজন সবার আগে সেই যুক্তি খণ্ডনগুলো সে করবে। এই হলো ডিএলওর প্রথম কাজ। এবং দ্বিতীয় কাজ খুবই ইজি, ডিপিএম এর মতো করে তার নিজের যে কেস ছিল অপোজিশন সাইড থেকে কেসগুলোর ব্যাখ্যা দিবে, অ্যানালাইসিস দিবে, এভিডেন্স দিবে। এখান থেকে তোমার একটা জিনিসটা জানার প্রয়োজন। কেউ জানো এটা সম্পর্কে? এআরই সম্পর্কে? এটা বিতর্কের একদম বেসিক। এটা এআরই তিনটা ওয়ার্ড, এ আর ই। সেকেন্ড স্পিকার যে স্পিচ দিবে এটা সেকেন্ড স্পিকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাইম মিনিস্টারের জন্য গুরুত্বপূর্ণ, এটা কেস বিল্ড করতে। এখন আমরা হচ্ছে সেকেন্ড স্পিকার থেকে কেস বিল্ডিং শিখতেছি। এই তিনটা ওয়ার্ডের মিনিং আছে, মিনিংগুলো লিখে দিচ্ছে। লেখা খুব বাজে, সরি ফর দিস। এ ফর অ্যাসারশন, আর ফর রিজনিং, ই ফর এভিডেন্স। এটা হচ্ছে বিতর্কের একটা কেস বিল্ডিং এর বেসিক এবং পার্টিকুলার সবগুলো ডিবেটারকে এই এআরই ফরম্যাটটাকে মেনে চলতে হয়। অ্যাসারশন, রিজনিং, এভিডেন্স বা এক্সাম্পল, এই এআরই ফরম্যাটটাকে মেনে চলতে হয়। তাহলে এই প্রত্যেকটার মানে কি? অ্যাসারশন মানে কি? অ্যাসারশন ওয়ার্ডটার মানে হচ্ছে এই যে প্রাইম মিনিস্টার যখন সেই কথাগুলো বলবে সেই যে যুক্তিগুলোকে এক বাক্যে উত্থাপিত করবে না, যে আমরা আজকে 4টা যুক্তি দিব, 1 নম্বর হচ্ছে এটা, 2 নম্বর হচ্ছে এটা, এই যে নাম্বারিং করে সে প্রত্যেকটা যুক্তির একটা করে হেডলাইন বের করলো বা ধরো একটা ইজি ব্যাখ্যা দিই। তোমরা কখনো স্কুলে রচনা লিখছো না, গরু রচনা? গরু রচনার মধ্যে ধরো হচ্ছে আমরা অনেকগুলো পয়েন্ট লেখার সময় দেখলাম যে গরুর উপকারিতা লিখে ভিতরে পুরো ব্যাখ্যাটা দিলাম যে গরুর উপকারিতা কি কি। এই যে গরুর উপকারিতা ওয়ার্ডটা, এটা হচ্ছে অ্যাসারশন, মানে একটা ব্যাখ্যার বা একটা যুক্তির যে এক লাইন, এটাকে আমরা কি বলতে পারি বা টাইটেলও কি দিতে পারি, এই টাইটেলটা হচ্ছে অ্যাসারশন। যেই দায়িত্বটা পুরোপুরি প্রাইম মিনিস্টারের উপরে। প্রাইম মিনিস্টারের শব্দের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বলতেছিলাম 1-2 নম্বর করে যে বলা, এই বলাটাই হচ্ছে অ্যাসারশন। তারপরে প্রাইম মিনিস্টারকে অবশ্যই অ্যাসারশনটাকে ফিল আপ করতে হবে। প্রত্যেকটা যুক্তি, মানে ধরো তোমরা আজকে ডিবেট করতেছো, ধরো গরু নিয়ে ডিবেট করতেছো, প্রাইম মিনিস্টার বলবে স্যার গভর্নমেন্ট থেকে আমরা দেখাবো 1 নম্বর গরুর উপকারিতা কি, 2 নম্বর গরুর অপকারিতা কি, 3 নম্বর হচ্ছে গরুকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। তারপরে ডেপুটি প্রাইম মিনিস্টার যাইয়া এই প্রত্যেকটার ভিতরে ব্যাখ্যাগুলো দিবে। তার মানে প্রাইম মিনিস্টারকে এই অ্যাসারশনটা দেওয়া প্রাইম মিনিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার তাহলে আর ই, রিজনিং আর এক্সাম্পল, এগুলোকে দিবে, এগুলো দেবে সেকেন্ড স্পিকার, 2 সেকেন্ড স্পিকার, গভর্নমেন্টেরও অপোজিশনেরও। সেকেন্ড স্পিকারের তো আর অ্যাসারশন দেওয়ার প্রবলেম নেই কোনো, কারণ অ্যাসারশনগুলো অলরেডি ফার্স্ট স্পিকার দিয়ে চলে আসছে। সেকেন্ড স্পিকার রিজনিং এবং এক্সাম্পল অনেক ফোকাস করবে। রিজনিংটার মানে কি? রিজনিংটা মানে হচ্ছে তোমরা যে সংসদের মধ্যে যে যুক্তিটাকে উত্থাপন করতেছো, এই যুক্তিটার যত ধরনের ব্যাখ্যা আছে, এই যুক্তিটা যত ঘন কারণে তোমার কাছে মনে হচ্ছে সত্যি, যত কারণে তোমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ, এই প্রত্যেকটা কথা হচ্ছে রিজনিং। তার মানে একটা যুক্তির যত ব্যাখ্যা আছে সব ব্যাখ্যাগুলোকে বলা হয় রিজনিং বা অ্যানালাইসিস। এবং এই অ্যানালাইসিসটা যে সত্যি এটাকে প্রুভ করতে লাগবে হচ্ছে একটা এক্সাম্পল। তার মানে এই যখন তুমি এআরই ফরম্যাটটাকে ফিল আপ করবা, তখন তুমি বিতর্কের একটা প্রপার কেস বিল্ড করতে পারতেছো। কেস বিল্ড মানে 2 সাইড থেকে, অপোজিশনের গভর্নমেন্টেরও 2 সাইডের এআরই ফরম্যাট ফলো করা জরুরি। ইভেন তোমরা হয়তো সামনে যখন ডিবেট করবা অনেক দেখবা যে তোমাদেরকে সে বলছে স্যার আপনি যেটা কথা বলছেন কিন্তু কথাটা হচ্ছে আমার কাছে 1 লাইনের মনে হয়েছে। 1 লাইনের মানে হচ্ছে তুমি এই কথাটার রিজনিংও দাও নাই, এক্সাম্পলও দাও নাই, জাস্ট অ্যাসারশনটা দিয়ে গেছো। এবং বিতর্কের মধ্যে অ্যাসারশন কখনোই কাউন্ট করা হবে না, কারণ হয়তো আমি 5 মিনিটের মধ্যে 100 অ্যাসারশন দিতে পারি, কিন্তু যদি আমি 2টা অ্যাসারশন দিয়া 2টার এনাফ পরিমাণ এক্সাম্পল দেই, 2টার এনাফ পরিমাণ আমি এভিডেন্স রিজনিং দেই, তাহলে আমার 2টা আর্গুমেন্ট ওই 100টা অ্যাসারশন থেকে অনেক বেশি বেটার হবে। এই জন্য বিতর্কের মধ্যে কখনো অ্যাসারশন দিয়ে থামতে নাই। সেকেন্ড স্পিকার এবং থার্ড স্পিকারের উচিত যত বেশি সম্ভব রিজনিং এবং এভিডেন্স দিয়ে ব্যাপারটাকে প্রুভ করা। তার মানে আমরা বুঝতে পারলাম প্রাইম মিনিস্টারের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে ওইটা ছিল যে যখন সেই যুক্তিগুলোকে উত্থাপন করবে সে তখন জাস্ট অ্যাসারশনটা বলবে, এবং ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন দুইজনই এনাফ পরিমাণ রিজনিং এবং এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে প্রুভ করবে। এই গেল 2 সেকেন্ড স্পিকার। এবার সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস, সেটাতে থার্ড স্পিকার।
ক্রিটিক্যাল কেন? কারণ থার্ড স্পিকারের উপরে কিন্তু একটা বার্ডেন অলরেডি আছে, আমরা শুনছিলাম ফার্স্টেই। থার্ড স্পিকার চাইলে সংসদে কোনো কিছু নিউ অ্যাড করতে পারে না, তাহলে সে পয়েন্ট অফ অর্ডার তার উপরে উত্থাপিত হবে। তার মানে থার্ড স্পিকারকে স্পিচ দেওয়া লাগে অনেক কিছু চিন্তা করে। তাহলে থার্ড স্পিকার কী কী করতে পারে? 1 নাম্বার, গভর্নমেন্টের থার্ড স্পিকার বা গভর্নমেন্ট হুইপের প্রথম কাজ হচ্ছে তার আগে এই যে লিডার অফ দ্য অপোজিশন স্পিচ দিয়ে গেছে তার যুক্তি খণ্ডন করা। এটা একদম ফরজ কাজ ধরে রাখতে পারো। মানে প্রত্যেকটা স্পিকারেরই, প্রাইম মিনিস্টার ছাড়া, কারণ প্রাইম মিনিস্টার আগে কেউ স্পিচ দেয় নাই, প্রাইম মিনিস্টার ছাড়া প্রত্যেকটা স্পিকারের ফরজ কাজ স্পিচ দেওয়ার প্রথমেই তার ইমিডিয়েটলি আগের যে অপোজিশনের বক্তা ছিল তাদেরকে রিভার্ট করা। কারণ এশিয়ান পার্লামেন্টের বিতর্কের মধ্যে একটা রিভার্টাল মিস গেলে একদম স্পিকার যে রিভার্টাল দেয়, ধরো এমনও হতে পারে, এমন অনেক ডিবেট আমি জাজ করছি যেখানে ডেপুটি প্রাইম মিনিস্টার ডিবেটে কোনো রিভার্টাল দেয় নাই, হুইপ পাশে সব রিভার্টাল দিচ্ছে। আমি বলছি ভাই আপনার একটা আমি কাউন্ট করবো না। কেন কাউন্ট করবেন না? কারণ ডেপুটি প্রাইম মিনিস্টার তার স্পিচ রোলটাকে ফিল আপ করে নাই, সেই রিভার্টালগুলো দেয় না, এবং ততক্ষণে অলরেডি ডেপুটি লিডার অপোজিশন ওই কেসটাকে আরেকবার শক্ত করে গেছে। হুইপের উপরে তখন একটা এক্সট্রা প্রেশার পড়বে যে 2 জনের কেস আমাকে ভাঙতে হবে। এই প্রেশারটা না নেওয়ার জন্য প্রত্যেকটা স্পিকার তার নিজের রোলটাকে ফুলফিল করাটা বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য ডেপুটি প্রাইম মিনিস্টার হোক, ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন হোক, যে কেউ অপোজিশন হুইপ, সবার ফরজ কাজ এটা। সবার আগে হচ্ছে এসে তার ইমিডিয়েট আগের অপোজিশনের বক্তাকে হচ্ছে যুক্তি খণ্ডন করা। এই হচ্ছে গেল। সো আমরা ছিলাম গভর্নমেন্ট হুইপের কাছে। গভর্নমেন্ট হুইপের প্রথম কাজটা আমরা বুঝতে পারলাম, তার মানে সে হচ্ছে ডিএলওকে এসে এটা পরিমাণ রিভার্ট করবে। 1 নাম্বার গেল। 2 নাম্বার যেটা, সে হচ্ছে সে তারপরে 2টা কাজ করবে। 1 নাম্বার হচ্ছে সে সংসদের মধ্যে ক্ল্যাশ পয়েন্ট অ্যানালিসিস করবে বা কম্প্যারিজন করবে। এই জিনিসটার মানে কি? জিনিসটার মানে হচ্ছে, ধরো সংসদে যখন কথাবার্তা বলা হবে না, 2 সাইডই একটা পার্টিকুলার যুক্তিকে নিয়ে অনেক কথা বলবে। তার মানে ওই যুক্তিটা স্টিল ডিবেটেবল। আমরা বিতর্ক তখনই করে একটা মোশন নিয়ে যখন আমার কাছে মনে হয় যে মোশনটার গভর্নমেন্ট সাইডের কিছু বলার আছে, অপোজিশন সাইডের কিছু বলার আছে। তার মানে ওই প্রস্তাবটার আন্ডারে এমন অনেক কিছু তোমরা পাবা যেগুলোকে নিয়ে 2 সাইডই হচ্ছে অনেক বেশি কথাবার্তা বলবে। এই প্রত্যেকটা সাইড, এই যে পয়েন্টগুলো, ওই পয়েন্টগুলোকে বলা হয় ক্ল্যাশ পয়েন্ট। হুইপের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই ক্ল্যাশ পয়েন্টগুলোকে অ্যানালাইসিস করে দেখানো কেন গভর্নমেন্ট হুইপের কাজ বলতেছি, গভর্নমেন্ট সাইড থেকে অপোজিশন সাইড কেন আজকে একটা ভালো বিতর্ক করতে পারে নাই, গভর্নমেন্ট সাইড কেন বিতর্কটা জিততেছে। তার মানে হুইপের একটা বেসিক হচ্ছে কাইন্ড অফ, যখন তোমরা জাজমেন্টে বসবো দেখবা হুইপ হচ্ছে কাইন্ড অফ জাজমেন্ট করে। হুইপ বসে বসে বলে, স্যার দেখেন আমার সাইড থেকে এগুলো বলছে, অপোজিশন থেকে এগুলো বলছে, ওদের কথাগুলো এই জন্য ভালো না, এই জন্য আমরা জিততেছি। বেসিক্যালি এটাই হচ্ছে হুইপের কাজ। কারণ হুইপ কোনো কিছু নিউ কিছু অ্যাড করতে পারবে না। তো হুইপকে সংসদের মধ্যে যা যা আগে কথাবার্তা বলা হয়েছে সেই প্রত্যেকটা কথাবার্তাকে সামারাইজ করে করে, ব্যাখ্যা দিয়ে দিয়ে, কম্প্যারিজন করে করে হুইপকে প্রুভ করতে হবে কেন আপনার নিজের সাইডটা এই বিতর্কটা জিততেছে। এই হচ্ছে গভর্নমেন্ট হুইপের কাজ। সেম গোস ফর অপোজিশন হুইপ। সবার আগে যে অপোজিশন হুইপকে সবাইকে রিভার্টাল করতে হবে গভর্নমেন্ট সাইডের, যেটা সবার গুরুত্বপূর্ণ কাজ আমরা বলতেছি। তারপরে সেকেন্ড কাজ হচ্ছে অপোজিশন হুইপের সেম দেখানো ক্ল্যাশ পয়েন্টগুলো কী কী, কোন কোন কারণে আজকে এই বিতর্কের কাছে আপনাদের কাছে মনে হয় কোন কোন কম্প্যারিজনের বেসিসে এই ডিবেটটা গভর্নমেন্ট সাইড হারতেছে, অপোজিশন সাইড জিতবে। একদম ডিরেক্টলি ক্লেম করে এমন করে বলতে হবে, স্যার দেখেন আমরা এই কারণে আমরা মনে করি আজকে বিতর্কটা সাইড অপোজিশন জিততেছে বা আজকে বিতর্কটা সাইড গভর্নমেন্ট জিততেছে। এমন করে হুইপদেরকে ডিরেক্টলি একটা জাজমেন্ট দিয়ে ক্লেম করতে হয়। এই হচ্ছে হুইপের কাজ। কারণ হুইপ কোনো কিছু নিউ অ্যাড করতে পারবে না, তার কাজ এটাই, জাস্ট আগেগুলো বসে ঘরে মজা করে বলে দেওয়া ভাই এটা হয়েছে, এই জন্য আমরা জিতেছি। এই হচ্ছে গেল 3-6 মানুষের স্পিকার রোলগুলো। এবার যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের যুক্তি খণ্ডনটা। আমি রিসেন্টলি অনেকগুলো ডিবেটের মধ্যে এমন দেখছি যে মানুষজন যুক্তি খণ্ডনে যায় নিজেদের কেসগুলোকে ঠিক করতেছে। এসে বলছে ভাই দেখেন আমরা তো এটা বলি নাই, আমরা এটা বলি নাই, বা আমাদের এই কথাটার মানে হচ্ছে এটা, 5 মিনিট ধরে আমরা বলছি আমাদের কথার মানে হচ্ছে এটা। যুক্তি খণ্ডনে কখনো নিজের কেস নিয়ে পড়ে থাকতে নাই। তোমাকে যুক্তি খণ্ডনে 3টা মিনিট দেওয়াই হইতেছে অপোজিশন টিমের বা তোমার যে অপোজিশন তার যেই যুক্তিগুলো হাউসের মধ্যে রয়ে গেছে প্রত্যেকটাকে রিভার্ট করার জন্য। সো যুক্তি খণ্ডনের মধ্যে নিজের কেসটাকে বিল্ড করার কোনো মানেই হয় না, এটা ওয়েস্ট অফ টাইম। জাস্ট যেটা করতে হবে যুক্তি খণ্ডনে যায় একটু বিতর্কটাকে বুঝতে হবে যে আসলে কি হইতেছে, এখানে এতগুলো মানুষের কথা বলবে, এখান থেকে আসলে কি পাইতেছি আমরা। এবং তোমার কথা যদি মনে হয় যে আজকে ডিবেটটা মনে হয় আমরা হারবো, কেন হারবো? কারণ অপোজিশন এই জিনিসটা অনেক ভালো করছে, গভর্নমেন্ট এই জিনিসটা অনেক ভালো করছে, এই যে তোমার থটগুলো আসবে সেই কারণে আমরা হারতে পারি। এই প্রত্যেকটা জিনিসকে ঠিক করার জন্য আমাকে যুক্তি খণ্ডনের টাইমটা দেওয়া হয়েছে। তার মানে এই যে থটসগুলো মাথার মধ্যে আসবে এই জন্য আমরা হারতে পারি বা এই জন্য আমরা ডিবেটটাতে পিছায় আসি। এই পিছায় বসাটাকে ঠিক করতে হবে যুক্তি খণ্ডন সময়টার মধ্যে যায়। ওই 3 মিনিটের মধ্যে তোমাকে এটা বোঝাতে হবে কেন তোমরা ডিবেটটা পিছায় নাই, ব্রাদার তোমরা অনেক ভালো করতেছো। এবং যদি হাউসে এমন কোনো কিছু থাকে যেটার এনাফ পরিমাণ রিভার্টাল আসে নাই, যুক্তি খণ্ডনে যায় সেটাকে রিভার্ট করতে হবে।
তার মানে ডিবেটটাকে একদম শেষ করতে হবে।